ওকে, কি বলছে ওই? ওকে, আচ্ছা, তাহলে তোরা কি দেখতে পাচ্ছ? হুম। জি হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, রেসপন্স করবো, চাপ নাই, হ্যাঁ। তাহলে ব্যাপারটা দেখো, যে পরে দেখেছিলাম যে পৌষ্টিক নালীর উপরে প্রাণীকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্যারাজোয়া, একটা ইন্টারোজোয়া, তাই না? এই যে একটা হচ্ছে প্যারাজোয়া, একটা প্যারাজোয়া, আর একটা ইন্টারোজোয়া, এই যে ENTRO জোয়া, তাই না ভাইয়া? আচ্ছা, পৌষ্টিক নালী ইংরেজি কি? এলিমেন্টারি ক্যানেল। হ্যাঁ, যে কোনো নালীর ইংরেজি হচ্ছে ক্যানেল, বুঝছো? এই যে ক্যানেল বলতে এরকম কিছু বোঝায় এটা দ্বারা ধরো এখন তরল পদার্থ, যদি কোনো কিছু যদি তরল পদার্থ বের হয়, যেটাতে তরল পদার্থ বের হয় না ওটাকে বলা হয় ক্যানেল। ঠিক আছে? এই কারণে পৌষ্টিক নালীকে বলা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। তো পৌষ্টিক নালী যদি কোনো প্রাণীতে থাকে তাহলে সেই প্রাণীটাকে বলা হবে প্যারাজোয়া প্রাণী। হ্যাঁ, আর কোনো প্রাণীতে যদি পৌষ্টিক নালী না থাকে তাহলে তাকে বলা হবে ইন্টারোজোয়া প্রাণী। বুঝেছো? তাহলে প্যারাজোয়া কাদের হয়? যাদের পৌষ্টিক নালী থাকে না, তাহলে কাদের হয়? পিতে পিতে প্যারাজোয়া, পিতে পরিফেরা। ঠিক আছে? ওকে, দেখো, তাহলে ইতে এন্টোরোজোয়া, তাহলে ইতে ইন্টোরোজোয়া মানে পৌষ্টিক নালী আছে। তাহলে কার আছে? নিডারিয়া থেকে একানোরা মানে করোটা পর্যন্ত, হ্যাঁ। নিডারিয়া থেকে, মানে পরিফেরা বাদ দিয়ে সব, নিডারিয়া থেকে একানোডার্মাটা পর্যন্ত, হ্যাঁ। একাইনোডার্মাটা পর্যন্ত, কর্ডাটা পর্যন্ত না? করোটাটা দুঃখিত, করোটা পর্যন্ত, হ্যাঁ। একদম নিডারিয়া থেকে একদম করোটা পর্যন্ত, হ্যাঁ। ইতে একাইনোডার্মাটা, তো একাইনোডার্মাটা বাড়ে গেছে, একদম নিডারিয়া থেকে করোটা পর্যন্ত। এর অর্থ কি? এর মধ্যে নিডারিয়া আছে, নিডারিয়ার পরে প্ল্যান্টিহেলমিনথেস আছে, এবার আর্থ্রোপোডা আছে, মলাস্কা আছে, হ্যাঁ, অ্যানেলিডা আছে, হ্যাঁ, একাইনোডার্মাটা আছে, করোটা আছে, সব আছে, বাকি 8টা আছে, হ্যাঁ। তাহলে বাকি 8টাতেই পরিফেরা ব্যতীত, আমাদের 9টা পর্ব, পরিফেরা ব্যতীত সবগুলোতে পৌষ্টিক নালী থাকে, হ্যাঁ। মানে খাদ্য পচন করার জন্য পৌষ্টিক নালী বা পৌষ্টিক গহ্বর থাকে। আচ্ছা, তারপর দেখো, আমরা যে শ্রেণীবিন্যাসটা করব, এই শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা জেনেছি। কি কি ভিত্তি জানলাম ভাইয়া? দেখো, কি কি ভিত্তি জানলাম। আমরা কিন্তু এতক্ষণ ধরে পড়লাম সংগঠন, ক্রম, মাত্রা, তাই না ভাইয়া? তারপর একটি প্রাণীর আকারের উপরে, এই যে আকার, আবার সিলোম, এই সিলোম, আবার প্রতিসাম্যতা, সিমেট্রি, আবার তোমার, তারপর কি বলে হচ্ছে তোমার, আবার মানে অনেক এরকম সিলোম, সিমেট্রি, খন্ডকার, মানে টেগমেন্টাইজেশন, অঞ্চলায়ন, হ্যাঁ, তোমার হচ্ছে সেগমেন্টাইজেশন, এগুলো দিয়ে আমরা প্রাণীকে, এই ভিত্তিতে প্রাণীকে ভাগ করতে পারি, তাই না ভাইয়া? যে সিমেট্রির উপরে ভাগ করতে পারি, সিলোমের উপরে ভাগ করতে পারি, সংগঠনের উপরে ভাগ করতে পারি, মানে কি দিয়ে তৈরি, আকারের উপরে ভাগ করতে পারি, পুষ্টিগুলোর উপরে ভাগ করতে পারি, নটকটের উপরে ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, তো ভাগ যে করতে পারি, ভাগ করার পরে আমরা কি পাইলাম? ভাগ করার পরে আমরা প্রথম বিজ্ঞানী, প্রথম দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রথম 1873 সালে বিজ্ঞানী হেকেল সমগ্র প্রাণী জগৎকে প্রোটোজো ও মেটাজো দু ভাগে ভাগ করেন। তার মানে কি করেন আমি যদি বলতে চাই, তার মানে কি করেন দেখো, যে প্রথমে কি করেন বিজ্ঞানী হেকেল, এই যে HECKEL, বিজ্ঞানী হেকেল সাহেব কত সালে? 1873 সালে প্রাণীকে প্রথমে দুই ভাগে ভাগ করলেন। তিনি কি করলেন? প্রথমে একজন একদিককে বললেন প্রোটোজোয়া, আরেক দিককে বললেন মেটোজোয়া, হ্যাঁ, মেটাজোয়া। দেখো এই কথাটা এখানে বলা হয়েছে, যে একটা ছোট করে দিয়েছি, দেখো, যে কি করলেন, যে দেখো, যে প্রাণীদেরকে প্রোটোজোয়া আর মেটাজোয়া দুই ভাগে ভাগ করলেন। পরবর্তীতে প্রোটোজোয়া যা আছে, প্রোটোজোয়াটাকে কি করলেন? প্রাণী জগৎ হিসেবে ভাগ করলেন। যেরকম একটা প্রাণী জগৎ বলতে কি বুঝি, যে দেখো, যে প্রাণী জগৎ বলতে কি, মানে প্রাণী জগৎ বলতে এটা পুরো কিংডম, হ্যাঁ। জগৎ, তাহলে প্রাণী প্রজাতি বা প্রাণী জগৎ, জগৎ হচ্ছে পুরোটা একটা কিংডম, কিংডম, ঠিক আছে। কিন্তু প্রোটোজোয়া কিংডম মানে এত বড় কিংডম হওয়ার সক্ষমতা অর্জন করছে না। প্রোটোজোয়া থাকছে একটি পর্বে, কিংডমের মধ্যে দেখো পরিফেরা, নিডারিয়া সব পড়ে, কিন্তু এটা পড়ে যাচ্ছে পর্বে। তার মানে কি, এটা তার নিচে পড়ে যাচ্ছে, হ্যাঁ।
এই কারণে পরবর্তীতে আরো গবেষণা পরে পরে দেখা গেল, কি দেখা গেল, যে বিজ্ঞানী আর.এইচ হুইটেকার, এই নাম মনে শুনেছো, আর.এইচ হুইটেকার, এই যে পুরো প্রাণী জগৎকে 5টি সেন্টিমিটারে ভাগ করলেন। হ্যাঁ, কি করলেন, 5টি সেন্টিমিটারে ভাগ করলেন। তাহলে কে করলেন, কত সালে আমি ভুলে গেছি দেখি, 1969 সালে। মানে মোটামুটি দেখো, দেখো এই যে 1800, হেকেল সাহেব 1873 সালে। তাহলে তারপরে কত সালে, 1969 সালে। মোটামুটি কত বছর পরে, মোটামুটি তিনি করলেন 100 বছর পরে, 1969 সালে, মোটামুটি 100 বছর পরে। কে, আর.এইচ হুইটেকার সাহেব, যে হুইটেকার। আচ্ছা, হুইটেকার সাহেব কি করলেন, 1969 সালে প্রাণীকে তিনি 3টা রাজ্যে ভাগ করলেন, 3টা রাজ্য। কথা বুঝেছো? তিনি কি কি রাজ্যে ভাগ করলেন? 1 নম্বর হচ্ছে মোনেরা, তাই না, মোনেরা। 2 নম্বর কি ভাগ করলেন, প্রতিষ্ঠা। বুঝেছো? মানে তার আগে এগুলোতে ভাগ করা হয়েছিল। 3 নম্বর, 2 নম্বর মোনেরা, 3 নম্বর প্রতিষ্ঠা, 2 নম্বর প্রতিষ্ঠা, 3 নম্বর করলেন ফানজাই। হ্যাঁ, 4 নম্বর তিনি বললেন প্লান্টি, 5 নম্বরে তিনি বললেন মালিয়া। তার মানে কি বুঝলাম দেখো, এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা এটা বুঝলাম যে তোমার, যে কি বুঝলাম, যে আর.এইচ হুইটেকার সাহেব তোমার পানিকে 5টি রাজ্যে ভাগ করেছে। এটা রাজ্য, কিংডম। কি কি রাজ্য, মোনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া। তো এই মোনেরা রাজ্যের মধ্যে কারা পড়ে মুখস্থ রাখতে হবে। মোনেরা রাজ্যের মধ্যে পড়ে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, এরা। তাহলে প্রতিষ্ঠার মধ্যে কারা পড়ে, প্রোটোজোয়ন্ট পড়ে। এই যে প্রোটোজোয়ন্ট, তোমার প্রতিষ্ঠার মধ্যে পড়ে। তাহলে ফানজাই কার মধ্যে পড়বে, যেগুলো হচ্ছে ছত্রাক জাতীয়। হ্যাঁ, তাহলে কি বলবো, নিউক্লিয়াস আবরণযুক্ত টিস্যুবিহীন 21 জীব প্রতিষ্ঠা, এটা ঠিক আছে। দেখো শৈবাল, সাইমন প্রভৃতি সকল ছত্রাক ফানজের অন্তর্ভুক্ত। তাই যদি হয় তাহলে বহুকোষী শৈবাল ও সকল উদ্ভিদ প্লান্টের রাজ্যের অন্তর্ভুক্ত। কেউ মনে আসছে নাকি দেখছি দাও। ইয়ামিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে দেখো ইয়ামিন, আমি আবার বলছি দেখো, যে প্রথমত বিজ্ঞানী, মানে আমরা যে প্রাণীকে বিভিন্ন ভাবে ভাগ করা শিখলাম, তাই না। দেখো আমরা প্রাণীকে মানে কিসের উপরে ভাগ করতে পারি, দেখো তো ভাইয়া। প্রথমত আমরা দেখো দেহের আকারের উপর প্রাণীকে ভাগ করতে পারি। যেমন ধরো তুমি বললা, কি বললাম, যে ধরো আমি পাতলা তুমি মোটা, তুমি তাহলে মোটা পাতলার উপরে মানুষকে ভাগ করলা, কথাটা বোঝো। তারপর তুমি বললা যে আমি কালো তুমি ফর্সা, মানুষকে ভাগ করলা। এরকম ভাবে পুরো প্রাণী জগৎকে, হ্যাঁ, পুরো উদ্ভিদ জগৎকে, পুরো জীব জগৎকে আমরা ভাগ করেছিলাম কিসের উপরে, আকারের উপরে। তাহলে কি সবচেয়ে ক্ষুদ্র প্রাণী ছিল, যেগুলো হচ্ছে অনুবীক্ষ যন্ত্র, সেটা আমরা দেখতে পাই না। সেগুলো কি, যেরকম মাছের ফুলকার, পরিষ্টান জীবাণু, ট্রাইকোডিন অ্যানাবাসী, বড় বড় প্রাণী কি গিনিপিগ, কেভিয়া প্রসিলাস। এরকম সংগঠনের উপরে ভিত্তি করে বললাম, কেউ কোষ দিয়ে তৈরি, কেউ টিস্যু দিয়ে তৈরি, কেউ টিস্যু অঙ্গ দিয়ে তৈরি, কেউ অঙ্গতন্ত্র দিয়ে। এরকম সিলেমের উপরে ভাগ করেছি, সিমেট্রির উপরে ভাগ করেছি, সেগমেন্টাইজেশনের উপরে ভাগ করেছি, এলিমেন্টারি ক্যানালের উপরে ভাগ করেছি। তাহলে এসবের উপরে প্রাণীকে আমরা ভাগ করতে পারি, মানে প্রাণীকে আলাদা আলাদা ভাবে বুঝাইতে পারি। হ্যাঁ, তার পরবর্তীতে কি করলেন, তার পরবর্তীতে বিজ্ঞানী হেকেল, হ্যাঁ, বিজ্ঞানী হেকেল, যে দেখো হেকেল সাহেব 1873 সালে প্রাণীদেরকে প্রথমত 2 ভাগে ভাগ করলেন। হ্যাঁ, হেকেল সাহেব কি করলেন, প্রথমত প্রাণীদেরকে 2 ভাগে ভাগ করলেন, একটা প্রোটোজোয়া, একটা মেটাজোয়া। পরবর্তীতে তিনি বললেন যে প্রোটোজোয়া হচ্ছে তাহলে একটা জগৎ, মেটাজোয়া জগৎ। কিন্তু পরবর্তীতে দেখা গেল প্রোটোজোয়া আসলে এত বড় জগৎকে তিনি কন্ট্রোল করতে পারছেন না। অর্থাৎ প্রোটোজোয়া জগৎ মানে বুঝে সমগ্র প্রাণী জগৎ, সমগ্র প্রাণী জগতের মধ্যে প্রোটোজোয়া হইতে পারে না, বৈশিষ্ট্যগুলো মিলে না। তারপরে এটা নিয়ে গবেষণা করার পরে আরো 100 বছর গবেষণা চললো, আরো 100 বছর রিসার্চ চললো। রিসার্চ চলার পরে কি হলো, বিজ্ঞানী আর.এইচ হুইটেকার সাহেব এই প্রাণীগুলোকে 5টি রাজ্যে ভাগ করলেন। যে মোনেরার মধ্যে এই বৈশিষ্ট্যের প্রাণীগুলো পড়ে, পুরিস্টার মধ্যে এই বৈশিষ্ট্যের প্রাণীগুলো পড়ে, ভাঞ্জের মধ্যে এই বৈশিষ্ট্যের প্রাণীগুলো পড়ে, প্লান্টের মধ্যে এই, অ্যানিমালের মধ্যে এই। এখন এইগুলো কি, এই মোনেরার মধ্যে পড়ে, মোনেরার মধ্যে কারা পড়ে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালকে আমরা ইংরেজিতে কি বলি, হ্যাঁ, নষ্টক, নষ্টক, হ্যাঁ, গ্রিন, নষ্টক গ্রিন শৈবাল, ইংরেজিটা ভুলে গেলাম। হ্যাঁ, নষ্টক গ্রিন শৈবাল বলি, হ্যাঁ, নষ্টক। হ্যাঁ, আচ্ছা, প্রোটিস্টের মধ্যে কারা পড়ে, প্রোটিস্টের মধ্যে প্রোটোজোয়াটা পড়ে। যে প্রোটোজোয়াটা দেখো এই রাজ্যে চলে এসেছে। প্রোটোজোয়া কি, প্রোটোজোয়া হচ্ছে নিউক্লিয়াস বিহীন। প্রোটোজোয়া হচ্ছে কি বলতো, প্রোটোজোয়া হচ্ছে তোমার নিউক্লিয়াস বিহীন। দেখো দুঃখিত, নিউক্লিয়াস আবরণী যুক্ত, মানে এটা ইউক্যারিওটা।
তার মানে কি এই দেখো মনেরা হচ্ছে কি মনেরা হচ্ছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা ইউক্যারিওটা মানে কি কেউ বুঝে আমাকে বলতে পারবা? এটা কি বোঝো যে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা মানে কেউ বোঝো? রেসপন্স করো, না বুঝলে বলো। একবীজপত্রী বা দ্বিবীজপত্রী এরকম নাকি? হাই হাই, একবীজপত্রী ইংরেজি কি জানো ভাইয়া? একবীজপত্রী ইংরেজি হচ্ছে মোনোকট, হ্যাঁ। আর আচ্ছা, নট আ কার্ড। দ্বিবীজপত্রী ইংরেজি হচ্ছে ডাইকট, হলো। আচ্ছা তাহলে প্রোক্যারিওটা কি আর ইউক্যারিওটা কি? প্রোক্যারিওটা মানে কি জানো? এই যে নিউক্লিয়াসটা আসে না ভাইয়া, এই নিউক্লিয়াসের, ধরে এটা একটা আমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের উপরে কি জানো, এর আবরণী থাকে একটা। নিউক্লিয়াসের উপরে আবরণী থাকে না? তাহলে প্রোক্যারিওটাতে এই আবরণীটা থাকে না, কিন্তু ইউক্যারিওটাতে কি হয়, এই নিউক্লিয়াসের আবরণী থাকে। কথা বোঝা গেছে? ক্লিয়ার হামজা? হামজা বুঝেছো কি? তার মানে প্রোক্যারিওটা মানে কি ভাইয়া? প্রোক্যারিওটা মানে নিউক্লিয়াসের আবরণ থাকে না। কেমন? নিউক্লিয়াসের আবরণ নেই। তার মানে কি এটাতে আবরণ আছে। কথা বুঝছো? ইউক্যারিওটাতে আবরণ থাকে। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম এই বুঝলাম যে দেখো, যারা হচ্ছে তোমার মনেরও হয় ওরা হচ্ছে প্রোক্যারিওটা, ওদের মধ্যেও নিউক্লিয়াসের আবরণ নাই। এই কারণে দেখবা ব্যাকটেরিয়া যদি নিউক্লিয়াসটাকে বের করে দেখো, ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের আবরণে থাকে না। নীলাভ সবুজ শৈবালে তোমার হচ্ছে যে নষ্টক, নীলাভ সবুজ শৈবালকে শর্টকাটে নষ্টক বলা হয়। নষ্টকের মধ্যে নিউক্লিয়াস আবরণে থাকে না। নিউক্লিয়াসে যাদের আবরণী থাকে না তাদেরকে রাখা হয়েছে মনে রাখে। যাদের নিউক্লিয়াসের আবরণী থাকে তাদেরকে রাখা হয়েছে নিউক্লিয়াস আবরণী টিস্যুবিহীন। নিউক্লিয়াস আবরণী সবাই, তাহলে এদের সবার নিউক্লিয়াস আবরণী রয়েছে, কিন্তু এদের কি এটা টিস্যু না, কোষ। তাহলে টিস্যুবিহীন এক ধরনের এককোষী জীব হচ্ছে প্রোটিস্টা। কথা বুঝছো? তাহলে প্রোটিস্টা কি? প্রোটিস্টা বলতে তাদেরকেই বোঝা হয়, যাদের নিউক্লিয়াস আবরণী তোমার কি, নিউক্লিয়াস আবরণী থাকলেও তারা টিস্যুবিহীন, মানে তারা এককোষী। হ্যাঁ, অর্থাৎ আমরা কি বলতে পারি যে এরা হচ্ছে প্রোটোজোয়া। সেই প্রোটোজোয়া যাদের কি নিউক্লিয়াস মেমব্রেন কি আছে, নিউক্লিয়াস মেমব্রেনটা আছে। ভালো কথা, নিউক্লিয়াস মেমব্রেন যদি থাকে, নিউক্লিয়াস মেমব্রেন আছে, কিন্তু এরা হচ্ছে এককোষী। মানে এককোষী হলে কি, তার মানে কোষগুলো টিস্যু গঠন করতে পারেনি, এককোষী জীব। তার মানে বলবো নিউক্লিয়াস মেমব্রেন যুক্ত এককোষী জীবদের বলা হয় প্রোটোজোয়া। তাহলে ফানজাইয়ের মধ্যে কারা পড়বে? সকল ছত্রাক। কথা বুঝেছো? সকল ছত্রাক গুলো ফানজাইয়ের মধ্যে পড়বে। এখন ছত্রাকের বৈশিষ্ট্য হয়, তাহলে প্ল্যান্টের মধ্যে কারা পড়বে? পৃথিবীর সকল উদ্ভিদ গুলো পড়বে। কথা বুঝেছো? পৃথিবীর যত উদ্ভিদ আছে সব পড়বে প্ল্যান্টের মধ্যে। তাহলে অ্যানিমালের মধ্যে কারা পড়বে? পৃথিবীর সকল প্রাণী জগৎ, প্রাণী। ঠিক আছে? প্রাণী কারা হবে? যারা কি করে, যারা খাদ্য গলদঘরণ করে খায়, যারা খাদ্যকে মানে হজম করতে পারে এবং মলত্যাগ করে, তারা পরে প্রাণীর মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে আর.এইচ. হুইটেকার সাহেব কি করেছেন, প্রাণীকে 5 ভাগে ভাগ করেছেন। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। মনের মধ্যে কারা পড়ে? মনের মধ্যে পড়ে প্রোক্যারিওটা, যাদের নিউক্লিয়াসের আবরণী নাই। হ্যাঁ, তার নিউক্লিয়াস আবরণী কার নাই? ব্যাকটেরিয়ার নাই, নীলাভ সবুজ শৈবালের নাই। আর প্রোটিস্টার মধ্যে কারা পড়ে? এটা হচ্ছে এককোষী জীব। ভালো কথা, এদের নিউক্লিয়াসের আবরণ রয়েছে কিন্তু টিস্যু নাই, মানে এককোষী। ফানজাইয়ের মধ্যে কারা পড়ে? ফানজাইয়ের মধ্যে পড়ে সকল ছত্রাক ফানজাইয়ের অন্তর্ভুক্ত। তাহলে এই প্রোটিস্টার উদাহরণ কি হতে পারে? এই যে দেখো, প্রোটিস্টা শৈবাল, স্লাইম, দেখো মল্ড হচ্ছে একটা হচ্ছে অণুজীবের নাম। তাহলে এই মল্ডটা কি? স্লাইম মল্ড। মানে যত ধরনের মল্ড হয় সব প্রোটিস্টার মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই কারণে এটাকে বলে স্লাইম মল্ড। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো যে প্লান্টের মধ্যে কারা পড়ে? দেখো বহুকোষী, তোমার হচ্ছে কি, দেখো বহুকোষী শৈবাল আর সকল উদ্ভিদ প্লান্টের মধ্যে পড়ে। অ্যানিমালের মধ্যে কারা পড়ে? সকল বহুকোষী প্রাণী যারা খাদ্য গলদঘরণ করে, অভ্যন্তরীণ ভাবে পরিপাক করে। আমি যদি ভালো করে দাগাই দিই, দেখো এটা কি করে, খাদ্য গলদঘরণ মানে গিলে খায়, তারপর খাদ্যকে পরিপাক করতে পারে। কিছু পরজীবী যারা শোষণের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে, তারা অ্যানিমালিয়ার মধ্যে পড়ে, যেরকম কৃমি একটা প্রাণী, অ্যানিমালিয়া। তাহলে এই যে প্রাণী জগৎকে প্রথমত 33 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন এই ভাগটা শিখবো। ঠিক আছে? প্রাণী জগৎকে যে 33 ভাগে ভাগ করা হয়েছে, এই 33টা পর্বে তোমরা এই অধ্যায় শিখে ফেলবা। কথা বুঝেছো? কথা কি ক্লিয়ার? এখান পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? না। ওকে, আচ্ছা। তাহলে আমি একটা কথা বলি তোমাদের, আমি একটা মজাদার কথা বলি। যে দেখো, আমরা জানলাম যে পুরো প্রাণী জগৎকে বা জীব জগৎকে, প্রাণী জগতের কথাই যদি বলি, এই প্রাণী জগৎকে 33টা পর্বে ভাগ করা হয়েছে, তাই না ভাইয়া? আমরা জানলাম মোট 33টা পর্ব। হ্যাঁ, টোটাল কিন্তু এটা ভাগ করা হয়েছে। তাহলে
এগুলোর মধ্যে থেকে আমরা প্রধানভাবে দুই ভাগে ভাগ করেছি। প্রধান দুই ভাগে ভাগ করেছি, বুঝছো? তাহলে দুই ভাগে যদি ভাগ করি, একটাকে আমরা বলছি মেজর ফাইলা, কথাটা বুঝো। একটাকে আমরা বলছি মেজর ফাইলা, আরেকটাকে আমরা বলছি মাইনর ফাইলা। ইয়ামিন, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে মেজর ফাইলা বলতে কি বোঝে ভাইয়া? মেজর ফাইলা বলতে যেগুলো হচ্ছে এই যে ফাইলা মানে পর্ব, অর্থাৎ প্রধান পর্বকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, একটা মেজর ফাইলা, একটা মাইনর ফাইলা। মেজর মানে কি বলতো ভাইয়া? মেজর মানে বড়, তাই না ভাইয়া? মাইনর মানে ছোট, আমরা তো এটুকু বুঝি নাকি? তার মানে মেজর মানে কি, এখানে 5000-এর বেশি প্রাণী প্রজাতি আছে, আর এখানে মানে প্রাণীর প্রাণী প্রজাতির অন্তর্ভুক্ত, আর এখানে কি 5000-এরও কম প্রাণী প্রজাতি থাকে। এই কারণে বলা হয় মাইনর ফাইলা। মানে এই যে একটা প্রাণীকে যদি আমরা ভাগ করি, সে প্রাণীর 5000টা প্রজাতি মানে একটা ফাইলার মধ্যে থাকবে, ও 5000টা প্রজাতির কম থাকবে, ঠিক আছে? এটাতে বেশি থাকবে, তাহলে যেটাতে বেশি থাকবে সেটা হচ্ছে মেজর ফাইলা, আর যেটাতে কম থাকবে সেটাকে মাইনর ফাইলা বলবো। ক্লিয়ার? ধরো তুমি টিকটিকি নিয়ে এখন ধরো তুমি পর্ব তৈরি করবা, তাহলে টিকটিকি দেখা গেলো এবার একটা তুমি টিকটিকি জাত নিয়ে তুমি হচ্ছে যে গবেষণা করছো বা রিসার্চ করছো, যেখানে টিকটিকির 5000-এর বেশি প্রজাতি রয়েছে, তাহলে সেটা হয়ে গেল মেজর ফাইলা। আর তুমি দেখো যদি না, তুমি এমন একটা টিকটিকি নিয়ে গবেষণা 2-3টা আছে পুরো পৃথিবীতে, তাহলে ওটা হয়ে গেল মাইনর ফাইলা। ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো শ্রেণীবিন্যাসের যে নীতি, এই কি শ্রেণীবিন্যাসের কিছু নীতি আছে, হ্যাঁ? মানে শ্রেণীবিন্যাসের কিছু নিয়ম মেনে চলতে হয়। নীতি মানে প্রিন্সিপাল, হ্যাঁ? প্রিন্সিপাল অর্থাৎ যে আমাদেরকে কিছু প্রিন্সিপাল ফলো করতে হয়। যেরকম ইসলাম ধর্ম পালন করতে গেলে তোমাকে ধরো যে নামাজ পড়তে হবে, তোমাকে জুমার নামাজ তিনটা পড়তে হবে অবশ্যই, এরকম কিছু নীতি থাকে না? তোমাকে কবর দিতে হবে, এরকম শ্রেণীবিন্যাসের নীতি হয়। কি কি নীতি হয়? প্রথম নীতি হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য থাকা লাগবে, বা তাদের তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। যে একটা পর্বে যদি ভাগ করি, তার পর্বটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা লাগবে। এখানে দেখো একটা চমৎকার কথা বলছে, যে বৈশিষ্ট্য একটি ট্যাক্সন সদস্যকে অন্য ট্যাক্সন থেকে আলাদা করতে পারে, সেটাই হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। মানে ব্যাপারটা কি, একটা একটা তোমার ট্যাক্সন থেকে আরেকটা ট্যাক্সনকে যদি আলাদা, ট্যাক্সন কি আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমরা বুঝলাম যে যে বৈশিষ্ট্যটা একটা ট্যাক্সন থেকে অন্য ট্যাক্সনকে আলাদা করে, মানে কি ধরো একটা মানুষ থেকে আরেকটা মানুষকে যে জিনিসটা আলাদা করছে, হ্যাঁ, সেটাই হচ্ছে কি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয় তাহলে শনাক্তকরণটা কি? শনাক্তকরণটা কি, যদি আমি এটা একটু, ঠিকই আছে, আচ্ছা এটা এটা বিশাল বড় হয়ে আছে, এটা এখানে আই। আচ্ছা, তাহলে দেখো শনাক্তকরণটা কি বোঝায়। আচ্ছা, শনাক্তকরণটা আমরা বুঝবো, আমরা সময় হোক বুঝে ফেলবো। ওকে, একটা বিষয় এতক্ষণ লাগাই দিলাম। আচ্ছা, দেখো এখান থেকে বুঝতে পারবা যে তোমার হচ্ছে যে শনাক্তকরণের উদ্দেশ্য বুঝলে বুঝে ফেলবা যে সংগ্রহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সমযুক্ত অন্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলকভাবে আলোচনা সাপেক্ষে ক্যাটাগরি করা হয়। তার মানে কি শ্রেণীকরণ যে করবো, এই শ্রেণীকরণটা করার জন্য অন্য প্রাণীর সাথে মিলাবো, সেটি হচ্ছে শ্রেণীকরণ। অন্য প্রাণীর সাথে মিলিয়ে দেখবো এটার কোনো মিল আছে নাকি, বা এটার কি ভিন্নতা আছে, এই যে পার্থক্য করা, সেটা 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 কাজ করা হয় শ্রেণীকরণে। তাহলে আমরা একটা জানলাম, তাহলে কি বলতে পারি যে দেখো যে তোমার আমরা দেখলাম কি দেখলাম যে তোমার এই যে নীতি, কয়টা নীতি হয়, তাহলে শ্রেণীবিন্যাসের নীতি, তাহলে তাই যদি হয়, আচ্ছা এখানে যদি যাই, তাহলে কি শ্রেণীবিন্যাসের নীতি কি কি হয়? প্রিন্সিপাল শ্রেণীবিন্যাসের প্রিন্সিপাল পড়তেছি, তাহলে প্রিন্সিপাল বেশি আছে, তাহলে ইয়েস প্রিন্সিপালস। এক নাম্বার প্রিন্সিপাল হচ্ছে আর বৈশিষ্ট্য থাকতে হবে, শ্রেণী বদ্ধগত বৈশিষ্ট্য, এক নাম্বার প্রিন্সিপাল। বদ্ধগত বৈশিষ্ট্য, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য কি, একটা ট্যাক্সন থেকে আরেকটা ট্যাক্সনের আলাদা হওয়ার একটা নির্দিষ্ট কারণ থাকবে। দুই নম্বর হচ্ছে শ্রেণীকরণ করতে পারবো, মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীকে আলাদা করতে পারলাম, এটা কিসের ভিত্তিতে আলাদা করছি বা কিভাবে মিলাচ্ছি সেটা করব। তিন নম্বর আমরা এখন শিখবো ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমরা প্রাণীকে র্যাঙ্কের অন্তর্ভুক্ত করব। দেখো সুন্দর করে লেখা আছে যে প্রাণীকে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্ত করতে পারি। এর অর্থ কি বোঝাচ্ছে, যে যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠী সেডিমেন্টাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ বা ক্যাটাগরিতে বা র্যাঙ্ক অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে ট্যাক্সন, হ্যাঁ, বলা হয়, আর বহু বচনে বলা হয় ট্যাক্সা। হ্যাঁ, তাহলে ট্যাক্সা হচ্ছে বহু বচন, আর তোমার হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ট্যাক্সন, ঠিক আছে? সিঙ্গুলার হচ্ছে ট্যাক্সন। ব্যাপারটা কি তাহলে, ব্যাপারটা যদি আমি বোঝাই, দেখো ধরো দেখো যে মানুষ, আমরা যে জানি মানুষ হোমোস্যাপিয়েন্স, মানুষকে বলি হোমোস্যাপিয়েন্স, এটা যদি বোঝাই, তাহলে প্রথমে আমরা যদি বলি যে মানুষের কিংডম কি, তখন আমরা বলবো ভাইয়া কিংডম হচ্ছে অ্যানিমালিয়া, তাই না? এরকম যদি বলি মানুষের পর্ব কি, তখন বলবো ভাইয়া মানুষের পর্ব হচ্ছে প্রাইমেট।
হ্যাঁ, এরকম যদি বলি যে মানুষের গণ কি আর স্পেসিস কি, তাহলে গণ কি ছিল? জেনাস মনে হয় না, আচ্ছা, ভুলে গেছি যদিও। হুম, তাহলে দেখো, আরে নিলাম। আচ্ছা, তাহলে দেখো মানুষের জেনাস হতে পারে, জেনাস হচ্ছে কি হোমো, আর মানুষের স্পেসিস কি, এরকম এরকম 7টা ভাগে ভাগ করি কি, হোমো, হ্যাঁ হোমো স্যাপিয়েন্স। তাহলে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা কি, এই যে দেখো কিংডমের মধ্যে আমরা এক ভাগে ভাগ করছি যে মানুষ অ্যানিমালিয়ার মধ্যে পড়ে, তাই না ভাইয়া? অর্ডারের মধ্যে ভাগ করতেছি মানুষ প্রাইমেটের মধ্যে পড়ে, জিনাসের মধ্যে ভাগ করতেছি মানুষ হোমোর মধ্যে পড়ে, মানুষ কিন্তু হোমোর মধ্যে পড়ে। আবার দেখো স্পেসির ভাগ করছি মানুষ হোমো স্যাপিয়েন্স এর মধ্যে পড়ে। ব্যাপারটা কি দেখো, আবার যদি বলি প্রাইমেটের কথা বলি, প্রাইমেটের মধ্যে বানর পড়ে, হ্যাঁ, প্রাইমেটের মধ্যে গরিলা পড়ে। তাহলে এই যে প্রাইমেটের মধ্যে এরা পড়ছে, তাহলে প্রাইমেটের ওয়ার্ডার হচ্ছে প্রাইমেট, এই যে ওয়ার্ডারটা প্রাইমেট, এই যে প্রাইমেট কথাটাকে তখন আমরা বলি তোমার ট্যাক্সন। কথাটা বুঝেছো? কথা ক্লিয়ার? এখন কি কথা ক্লিয়ার? হ্যালো, হুম। কারো কোনো ঝামেলা আছে ইয়ামিন? না ভাই। আচ্ছা, তাহলে দেখো তার মানে বুঝলাম মানুষের এই যে প্রাইমেটটা ট্যাক্সন। তাহলে আমি যদি বলি হোমো স্যাপিয়েন্স, দেখো এখানে দুটো ট্যাক্সন আছে, তাহলে দুটোকে আমরা একসাথে বলবো ট্যাক্সা। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? যখন দুটো থাকবে তার মানে কি একের বেশি আছে, তখন আমরা ওটাকে বলি ট্যাক্সা। কথা কি ক্লিয়ার? হুম। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন যদি আমরা দেখি, আহারে একটু পেজ নিয়ে নিলাম, তাহলে এখন দেখো, এখন মজাটা বুঝবা, এখন মজাটা বুঝবা যে দেখো আমি বললাম যে কোনো প্রাণীকে যদি আমরা কোনো ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করি, ক্যাটাগরি মানে কি, ক্যাটাগরি মানে ভাগে অন্তর্ভুক্ত করি, যেরকম কি কিংডমে করেছি, তারপর হচ্ছে অর্ডারে করেছি, দেখো এই যে কি করেছি, এই কিংডমে করেছি, অর্ডারে করেছি, জেনাসে করেছি, তাহলে প্রত্যেকটা কিংডমের মধ্যে যেটা পড়ে সেটা ট্যাক্সন। আর সবগুলোকে যদি একসাথে চিন্তা করি যে অ্যানিমালিয়া, প্রাইমেট, হোমো স্যাপিয়েন্স, সবগুলোকে ট্যাক্সা বলতে পারি, দুটাকে ট্যাক্সা বলতে পারি, তিনটাকে ট্যাক্সা বলতে পারি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয় তাহলে এটাকে আমরা ট্যাক্সা বলি। এখন দেখো যে প্রাণীকে যে আমরা সাজাই, প্রথমে আমরা লিখি প্রাণীকে সাজানোর ক্ষেত্রে, প্রথমে আমরা কি কি লিখি দেখো, আমরা কিভাবে লিখি মানে সাজাতে গেলে আমাদেরকে কিভাবে একটা সিস্টেম করে লেখা লাগে। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, প্রথমে আমাদের কিংডম লেখা লাগে, তারপরে ফাইলাম লেখা লাগে কোন পর্বের মধ্যে পড়ে, তারপরে ক্লাস লেখা লাগে কোন শ্রেণীর মধ্যে পড়ে, তারপরে অর্ডার লেখা লাগে, তারপরে ফ্যামিলি লেখা লাগে, তারপর জেনাস লেখা লাগে, তারপরে স্পিসিস লেখা লাগে। আমি এটাকে কিভাবে মনে রাখতাম, কে, পি, সি, হ্যাঁ, তারপর ও, এফ, জি, এস, মানে কি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তাহলে দেখো আমি যদি আমি একটা প্রাণীকে ভালোভাবে লিখতে চাই তাহলে কি করব, প্রথমে দেখো এখানে কি বলেছে, যে এখানে দেখো এই যে একটা একটা প্রাণীকে ক্যাটাগরিকরণ করেছে, দেখো পুরোভাবে সাজিয়েছে। প্রথমে কিংডম লিখেছে তার অ্যানিমালিয়া, মানে সে প্রাণ জগতের মধ্যে পড়ে। ফাইলাম লিখেছে সে কর্ডাটা, অর্থাৎ কি সে কর্ডাটা পর্বের মধ্যে পড়ে। হ্যাঁ, ক্লাস লিখেছে শ্রেণীর মধ্যে, লিখেছে সে অ্যাপস মানে একটা পাখির কথা বলছে, অ্যাপস এর মধ্যে পড়ে। নেক্সট লিখেছে কি তার অর্ডার, সে কি প্যাসেরি ফরমিস লিখেছে। ফ্যামিলি লিখেছে পেরুলিডি, জেনাস লিখেছে ডেনড্রোইকা, আর স্পিসিস লিখেছে ডেনড্রোইকা ফুসকা। অর্থাৎ কি দেখো আমি কিন্তু যে কোনো ভাবে সাজাতে পারবো না, আমি প্রথমে জি লিখবো, তারপরে এফ লিখবো, তারপরে পি লিখবো, এই কাজ করতে পারি না। আমাকে প্রথমে কিংডম লিখতে হবে, তারপরে ফাইলেম লিখতে হবে, তারপরে ক্লাস লিখতে হবে, তারপরে অর্ডার লিখতে হবে, তারপরে ফ্যামিলি লিখতে হবে, তারপরে জেনাস লিখতে হবে, তারপরে স্পিসিস লিখতে হবে। তারপরে এখন জেনাসের কিংডমের মধ্যে কি পড়ে লিখবা, ফাইলেমের মধ্যে সে কোন পর্বের মধ্যে পড়ে, তার বৈশিষ্ট্যটি কোন পর্বের সাথে যায় সেটা লিখবা, ক্লাসের মধ্যে কোন পর্বের সাথে যায়, অর্ডারের সাথে কোন পর্বের সাথে যায়, ফ্যামিলির সাথে কোন পর্বের সাথে যায়, জেনাসের সাথে কার সাথে যায়, স্পেসের সাথে কার সাথে যায়। তাহলে এইভাবে যে সাজিয়ে লিখি, এই যে সাজানোটাকে আমরা বলি হায়ারার্কি। কথা বুঝেছো? ক্লিয়ার? কোনো ঝামেলা আছে এখন? তাহলে দেখো এই যে এইভাবে আমরা একদম ধাপে ধাপে সাজাই, এই ধাপে ধাপে সাজানোটাকে আমরা বলি হায়ারার্কি। তাহলে জীবজগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমি ক্যাটাগরি ও ধাপ একটির পর আরেকটি বিন্যস্ত হয়, এই যে এই বিন্যাসটাকে আমরা বলি হায়ারার্কি। তাহলে হায়ারার্কি বানানটা মনে রাখবা, হাই, এই যে হাই, তাহলে হাই হায়ারার্কি, এ রার আর কি সি এইচ ওয়াই, সহজ, এই তো হায়ারার্কি। আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে সাজাই আমি এটা আলোচনা করে ফেলেছি। তাহলে আমরা যদি নেক্সটে যাই, আচ্ছা, তো দেখো প্রথমে ছিল অ্যানিমালিয়ার ব্যাপারে কথা, হ্যাঁ, আচ্ছা, তাই যদি হয়, তাই যদি হয় তাহলে এখন আমরা ব্যাপারটা মজার ব্যাপার কি যে তোমার, আচ্ছা এখানে যদি একটু যাই তাহলে বুঝবা,
দেখো প্রজাতি কি, আমি এটা বারবার বলে দিয়েছি। প্রজাতি কি? প্রজাতি হচ্ছে তারাই। প্রজাতি দেখো তোমাদের বই এগুলা আছে, যে আমি তো বলেছি যে আমি কোনো জিন বাচ্চা না যে আমি এমনি পেয়ে যাবো। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। প্রজাতির ইংলিশ হচ্ছে স্পেসিস। হ্যাঁ, স্পেসিস কি? স্পেসিস মনে রাখবা, স্পেসিস শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। তাহলে মূল ভিত্তি বা একক কি? প্রজাতি। এটা কি আবিষ্কার করেছেন বিজ্ঞানী আর্নেস্ট মায়ার। এটা সংজ্ঞা দিয়েছেন, কি দিয়েছেন? প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জনক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য গোষ্ঠীর সাথে প্রজননভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন সে জীবগোষ্ঠীকে প্রজাতি বলে। যেরকম কি মানুষ একটা প্রজাতি, বানর একটা আলাদা প্রজাতি, ব্যাঙ একটা আলাদা প্রজাতি, আম একটা আলাদা প্রজাতি, কাঁঠাল গাছ একটা আলাদা প্রজাতি। এগুলো হচ্ছে ব্যাপার। ব্যাপারটা কি এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, এটা কিন্তু দেখো এর আগে আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি। আমি কি বুঝিয়েছি দেখো, তোমাদের অনেকবার বুঝিয়ে দিয়েছি। দেখো যে ধরো ধরো যে এখানে একটা মানুষ আছে, হ্যাঁ, আর ধরো এখানে একটা বিড়াল আছে। ধরো এখানে একটা বিড়াল আছে, তাহলে আমি একটা বিড়াল আঁকলাম। ধরো যেটা আমি একটা বিড়াল আঁকলাম, হ্যাঁ, তাহলে ধরলাম যে আমি এটা একটা বিড়াল আঁকলাম, এই তিনটা মোষ দিয়ে দিলাম, এদিকে তিনটা মোষ দিয়ে দিলাম, হলো এটা বিড়াল। তো দেখো মানুষ একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি। কেন প্রজাতি? কারণ মানুষ তাদের নিজেদের মধ্যে বংশধর তৈরি করতে পারবে। পারবে না? পারবে না? পারবে। হ্যাঁ, কিন্তু দেখো বিড়াল কি মানুষকে যৌন মিলন ঘটিয়ে, বা মানুষ কি বিড়ালকে যৌন মিলন ঘটিয়ে বংশধর সৃষ্টি করতে পারবে? পারবে না। তাহলে যারা নিজেদের মধ্যে বংশ সৃষ্টি করতে পারে তারা হচ্ছে একটা আলাদা প্রজাতি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রজাতি কি? যারা নিজেদের মধ্যে বংশধর সৃষ্টি করতে পারে। এখন প্রজাতির একটা মজার কথা কি জানো? তাহলে নিচ থেকে আমরা পড়াশোনা করি, হ্যাঁ, নিচ থেকে। তাহলে দেখবা যে দেখো এই যে প্রজাতিটা আছে, এই প্রজাতির তোমার হচ্ছে উপপর্ব, মানে প্রজাতির ছোট ভাই হচ্ছে জেনাস। হ্যাঁ, জেনাসের আবার ছোট ভাই হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি ছোট ভাই হচ্ছে অর্ডার। মানে ছোট ভাই কিন্তু এই কিন্তু বড়, এ বড় ভাই। কথাটা বুঝো। হ্যাঁ, তাহলে স্পেসিস ছোট হচ্ছে জেনাস পরে। তার মানে কি আমরা এটাকে বলি কি জানো? স্পেসিস যদি পর্ব হয়, তাহলে আমরা এটাকে জেনাসকে বলি পর্বের এই স্পেসিসের উপপর্ব। জেনাসের উপপর্ব। এখন জেনাসকে যদি আমি পর্ব ধরি, তাহলে জেনাসের উপপর্ব হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলিকে যদি পর্ব ধরি, ফ্যামিলির উপপর্ব হচ্ছে অর্ডার। অর্থাৎ কি? স্পেসিসের উপপর্ব হচ্ছে তোমার জেনাসের উপপর্ব হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির উপপর্ব হচ্ছে অর্ডার, অর্ডারের উপপর্ব আবার ক্লাসের উপপর্ব ফাইলামের উপপর্ব কিংডম। হ্যাঁ, এটা ব্যাপারটা এখানে এটাই লেখা আছে। দেখো এখানে এটাই লেখা আছে যে তোমার পরস্পর সাথে যদি একাধিক প্রজাতির সমন্বয়, মানে একাধিক প্রজাতির সমন্বয় হবে গণ, একাধিক গণ মিলে হবে গোত্র, বা এই যে তোমার ইংলিশ মনে রাখবা ফ্যামিলি। আবার একাধিক ফ্যামিলি মিলে হবে অর্ডার, একাধিক অর্ডার মিলে হবে ক্লাস, একাধিক ক্লাস মিলে হবে পর্ব, একাধিক পর্ব মিলে হবে কিংডম। তাহলে এটাকে আর ভালো করে পড়তে হবে? হবে না নাকি ইয়ামিন? ইয়ামিন, ঝামজা কোনো ঝামেলা আছে এই ব্যাপারে আর? না ভাইয়া, এটা কি একদম কি ক্লিয়ার ভাইয়া? এটা কি ক্লিয়ার? আমি তো বুঝছি। আচ্ছা, মানে ভালোভাবে বুঝেছো তো? একদম মানে মাথার মধ্যে ঢুকে গেছে এভাবে বুঝেছো? মানে ব্যাপারটা কি ভাইয়া দেখো, ব্যাপারটা কি? তাহলে আমরা যদি আবার সাজাই, দেখো কে পি সি, আমার খুব মনে থাকে এভাবে, ও এফ জি এস। অর্থাৎ কি? এটা যদি স্পেসিস হয়, অনেকগুলো স্পেসিস, মানে অনেকগুলো এই বড় ভাই একটা ছোট ভাই তৈরি করে জেনাস। মানে অনেকগুলো স্পেসিস মিলে তৈরি হয় জেনাস, অনেকগুলো জেনাস মিলে তৈরি হয় ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি মিলে তৈরি হয় অর্ডার, অনেকগুলো অর্ডার মিলে তৈরি হয় ক্লাস, অনেকগুলো ক্লাস মিলে তৈরি হয় ফাইলাম, অনেকগুলো ফাইলাম মিলে তৈরি হয় কিংডম। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তাহলে কিংডমকে বলে সাবজুনিস, মানে কিংডমের মধ্যে সব থাকবে। বুঝেছো যে কিংডমের মধ্যে সব থাকবে। ঠিক আছে, তো এই কারণে বলছি ওটা বড় ভাই, কিংডম বড় ভাই, এগুলো বাকি সব ছোট ভাই, আমি বললাম। আচ্ছা, তাই যদি হয় তো দেখো যে আবার দেখো আমরা একটা কথা বলছি যে দেখো প্রাণী বিজ্ঞানীরা উপরে 7টি আবশ্যক ধাপের সাথে আরো 3টি ধাপ অ্যাড করেন, সুপার, সাব আর ইনফ্রা। সুপারের বাংলা হচ্ছে অধি, মানে অধি পর্ব বা উপপর্ব বা ইনফ্রা পর্ব। আমরা এই পর্বগুলো যোগ করি। ধরো আমি এখন শ্রেণী, তাহলে অধি শ্রেণী বা উপশ্রেণী বা ইনফ্রা শ্রেণী, মানে শ্রেণীর মধ্যেও 3টা ভাগ হতে পারে, পর্বের মধ্যেও 3টা ভাগ হতে পারে, গোত্রের মধ্যেও 3টা ভাগ হতে পারে, গণের মধ্যেও 3টা ভাগ হতে পারে। এখন দেখা গেল ভাইয়া একটা জিনিস বললা, তুমি ধরো একটা গণ পেলা, গণের মধ্যে আমার বইয়ে হচ্ছে ইনফ্রা আছে, শুধু ইনফ্রা দেওয়া আছে না? আর আপনার তো ইন্ট্রা দেওয়া আছে। ইন্ট্রাও দেওয়া আছে না? আচ্ছা, থাকতে পারে, গুড। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা বুঝো। ধরো আমি লিখলাম হোমো ভাইয়া, হ্যাঁ, তার মানে আমি ধরো হোমো গণের মধ্যে পড়লাম, ব্যাপারটা বুঝো। আর আমি হোমো তোমার হচ্ছে গণ বলতে জেনাসের মধ্যে পড়লাম, আমি হোমো জেনাসের মধ্যে পড়লাম। ভালো কথা। তাই যদি হয়, দেখা গেলো এই হোমো জেনাসের মধ্যে আরো অনেক প্রাণী পড়ে গেছে ভাইয়া। কথাটা বুঝো। তখন আমি কি বললাম? মানুষ হচ্ছে কি তখন আমি বলে দিলাম মানুষ হচ্ছে সুপার সুপার হোমো। কথাটা বুঝছো? আর দেখা গেলো বানরকে আমি বললাম সাব হোমো। কথাটা বুঝেছো?
সাপকে বানর, এভাবে করে তখন আমরা আবার আলাদাভাবে ভাগ করার প্রয়োজন হতে পারে। যদি প্রাণী বেশি হয়ে যায় বা একই যদি ওর বৈশিষ্ট্যগুলো যদি মিলে যায়, আমার কথা কি বুঝতে পেরেছো? জি, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কাজটা কে করেন? সিমসন। সিমসন সাহেব, এটা মনে রাখবে, এটা প্রচুর পড়ে, হ্যাঁ। সিমসন সাহেব 21টি ক্যাটাগরি বা স্তর নিয়ে হায়ারার্কি প্রবর্তন করেন। দেখো আমরা যে শিখলাম ভাইয়া, আমরা শিখলাম কি শিখলাম, যে আমরা কত সহজে শিখছি, কে, পি, সি, ও, হ্যাঁ, ও, এফ, জি, এস। কয়টা হলো? কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7টা নিয়ে করি, তাই না? তার সাথে আমরা আরো নিই কি, সুপার নিই, আরো সাব নিই, আবার ইনফ্রা নিই, তাই না ভাইয়া? আচ্ছা, আমরা আবার কি করছি ভাইয়া, আবার এই কাজটা করি, কিন্তু বিজ্ঞানী কি, বিজ্ঞানী সিম্পসন সাহেব আরো বিস্তর ভাবে এটা পরীক্ষা করেছেন, আরো বিস্তর ভাবে গবেষণা করেছেন। বিজ্ঞানী সিম্পসন 1961 সালে আমরা একটি প্রাণীকে 21টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কথাটা বুঝছো এখন? মানে 21টি হায়ারার্কি বানাতে পারি। আর কথাটা বুঝছো না, বুঝো না এখন? মানে এরকম কে, পি, সি, আহারে, যে কে, পি, সি, তারপর ও, এফ, জি, এস। এখন কেপিসি মানে কে না, কেপি মানে কে মানে কিংডম, পি মানে ফাইলাম, সি মানে ক্লাস, ও মানে হচ্ছে অর্ডার, এফ মানে ফ্যামিলি। এরকম তিনি আরো এই 7টা বাদে আরো 14টা তিনি দিয়েছেন। আমার কথাটা কি বুঝেছো? এই হচ্ছে ব্যাপার এখানে। তাহলে দেখো এখানে বলছে যে সিমসন সাহেব 21টি ক্যাটাগরি, 21টি ক্যাটাগরি নিয়ে, এই যে 21টি ক্যাটাগরি নিয়ে হায়ারার্কি প্রবর্তন করেন। কথা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা যদি এগুলো শিখে ফেলি, এগুলো শেখার পর আমরা একটা প্রাণীকে বৈজ্ঞানিক ভাবে নামকরণ দিতে পারি। আচ্ছা, বৈজ্ঞানিক ভাবে নামকরণ কেন দিতে পারি? হ্যাঁ, ধরো আমি যেরকম বললাম, দেখো যে একটা জিনিস ভাবো, ধরো যে এটা হচ্ছে একটা গাছ, আমি যদি সবুজ কালি নিই, এটা একটা গাছ, তাহলে এখানে ধরো এখানে পাতা আছে, এখানে পাতা আছে, এখানে পাতা আছে, এখানে এটা একটা গাছ। তাহলে বুঝছো ব্যাপারটা নাকি? এখন দেখা গেল যে গাছের উপরে একটা পোকা আছে, হ্যাঁ, এবং দেখলাম যে পোকাটার উপরে এরকম করে সুই সুই আছে। আমি কি বললাম, আমি ধরো আমি চাপাই, হ্যাঁ, আমি বললাম এই গাছটার নাম, পোকাটার নাম ভুয়া, হ্যাঁ। তারপর ধরো আমাকে গালিব বললো, না ভাইয়া এটার নাম আঁচলি, হ্যাঁ। তারপর ধরো এখন আমাকে বলছে, কি বলে, হামজা বলছে যে হামজা তোমরা তোমাদের এলাকায় এটাকে কি বলো, শুয়োপোকাকে? হামজা, কি যে বলে ওটা ওরকমই বলে। আচ্ছা, গালিবের কথা শুনতে পাচ্ছি না কেন এখন ধরে? গালিব, আসি ভাই আসি, আচ্ছা রেসপন্স শুনতেছি করছো তো। না, তোমরা ওটাকে কি বলো? ওটাকে কি বলো? আশা বোকা। আচ্ছা, আচা পোকা বলে। এই যে দেখো আচা পোকা হলো, এই যে আচা পোকা, ধরো আচা পোকা বলে। এরকম যদি হয়, এখন পৃথিবীতে ধরো এরকম কত রকমের জায়গা আছে না, নাই? আছে। তাহলে এরকম যদি আমি আলাদা আলাদা ভাবে নাম বলি, তাহলে কি হবে? হবে না। তখন আমাদের কি করতে হবে, এই প্রাণীটাকে একটা এমন নাম দিতে হবে যেটা পুরো পৃথিবীর মানুষই বলবে। কথা বুঝো? তাহলে ধরো তুমি আগে মানুষ বলো, ইংলিশে বলছো কি হিউম্যান, ধরো কোরিয়ানরা অন্য কথা বলছে, জাপানিজরা অন্য বলছে, এভাবে বললে তো হবে না। তাহলে আমি একটা শর্টকাট বলে দেবো, ওকে কি হোমোস্যাপিয়েন্স, পুরো পৃথিবীকে ওকে এটাই বলতে হবে। তাহলে এই কারণে আমাদের নামকরণের প্রয়োজনীয়তা আছে, যে আমাদের নামকরণ করতে হবে বৈজ্ঞানিক ভাবে, যেটা পুরো পৃথিবীর মানুষ এক নামে চিনবে। কথাটা ক্লিয়ার? এই কারণে তাহলে আমাদের নামকরণ করতে হবে। তাই যদি করি, নামকরণের ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের 7টা আছে, আমরা 7টা নিয়ে পড়াশোনা করব। তাহলে কিংডম আছে, তারপরে কি আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, তারপর অর্ডার আছে, তারপর ফ্যামিলি আছে, জেনাস আছে, স্পিসিস আছে। এতগুলো যদি হয়, এতগুলো তো আমি লিখতে পারবো না। তখন আমরা নামকরণের ক্ষেত্রে কি করলাম, দুই ভাবে মানে নামটা লিখতে পারি। একটা লিখতে পারি দ্বিপদ নামকরণ, দ্বিপদ একটা দ্বিপদ ভাবে লিখবো। আমি মনে মনে চিন্তা, মানে আমরা গবেষণা করে চিন্তা করলাম দ্বিপদ লিখলে আমি চিনে ফেলবো, এবার একটা কোশ্চেন মধ্যে পড়ে। আর ত্রিপদ লিখবো, তাহলে এই প্রাণীটাকে আমরা চিনে ফেলবো যে এই প্রাণীটা হচ্ছে ওই শুয়োপোকা। যদি আমি দ্বিপদ বলি, যেরকম আমি যদি বলি ফ্যাসিওল হেপাটিকা, তাহলে মানুষ বুঝে নেবে এটা যকৃৎ কৃমি। ঠিক আছে? তাহলে দ্বিপদ নামকরণটা কি আবিষ্কার করেন? সুইডিশ 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 শ্রেণীতত্ত্ববিদ ক্যারলাস লিনিয়াস। কত সালে? 1758 সালে। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ কি থাকবে, একটা গল থাকবে, একটা প্রচুর থাকবে। মানে মানে কি, দেখো এখন বুঝে গেছো যে কিংডম থাকে, কিংডমের পরে থাকে ফাইলাম, তারপরে থাকে ক্লাস, তারপরে থাকে অর্ডার, তারপরে থাকে ফ্যামিলি, তারপর থাকে জেনাস, তারপরে স্পিসিস। এখন এতগুলো তো আছেই, কিন্তু এতগুলো না লেখা আমি খালি জেনাস আর স্পিসিসটা লিখে দেবো, তাহলে হয়ে গেল দ্বিপদ নামকরণ। কথা বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে লাস্টে দুটো লিখলেই হবে। ওকে। তা ত্রিপদ নামকরণ কি, বিজ্ঞানী কে করে, ত্রিপদ নামকরণ কে দেয়? বিজ্ঞানী স্লেগেল সাহেব দেয়। দ্বিপদ নামকরণ কে দেয়? বিজ্ঞানী স্লেগেল সাহেব। স্লেগেল সাহেব কে ছিলেন? স্লেগেল সাহেব ছিলেন একজন কি, একজন পাখি বিজ্ঞানী, হ্যাঁ। আচ্ছা, কই এখানে লেখা নেই আমার,
আচ্ছা লেখা আছে যে স্লেগেল, স্লেগেল সাহেব একজন পাখি বিজ্ঞানী সাহেব এই ত্রিপদ নামকরণ দেন, এবং ত্রিপদ নামকরণ তাহলে কি থাকবে, আমরা জানলাম যে দ্বিপদ নামকরণে তোমার গণ থাকে, এই যে গণ থাকে আর প্রজাতি থাকে, তাহলে আরেকটা তিনি দিলেন উপপ্রজাতি, কথা বোঝা গেছে, উপপ্রজাতি বা সাব স্পেসিস, সাব স্পেসিস। তাহলে 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 দ্বিপদ নামকরণ, তাহলে আমরা বলতে পারি সহজে সংখ্যা বলতে পারি যে নামকরণে গণ এবং প্রজাতি নাম দুটি পদ ব্যবহার করে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ কি, যে নামকরণে গণ, প্রজাতি এবং উপপ্রজাতি ব্যবহার করা হয় তাকে সেই নামকরণ পদ্ধতিকে আমরা বলি ত্রিপদ নামকরণ পদ্ধতি। সিম্পল। গালিব বুঝেছো? গালিব হ্যাঁ ভাই, হ্যাঁ আরেকবার বললে ভালো হয়। তাহলে এক্সট্রা আছে উপপ্রজাতি আছে, দেখো ইউরোপিয়ান যেরকম কি দেখো যে ইউরোপিয়ান চড়ুই পাখি আছে, বুঝছো? তাহলে এই চড়ুই পাখির ইংরেজি নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস, ব্যাপারটা বুঝো। হ্যাঁ, তাহলে দেখো যে ইউরোপিয়ান আছে, ইউরোপে মানে ইউরোপে, ইউরোপ দেশে, হ্যাঁ ইউরোপ দেশে তোমার হচ্ছে যে চড়ুই পাখি পাওয়া যায়। হ্যাঁ, চড়ুই পাখি বাংলাদেশেও পাওয়া যায়। তো ইউরোপের যে চড়ুই পাখি ওটাকে আমরা বলি প্যাসার ডোমেস্টিকাস, কথাটা বুঝো। মানে প্যাসার ডোমেস্টিকাস বলে বুঝে দেবো যে ওটা ইউরোপে পাওয়া যায়, প্যাসার ডোমেস্টিকাস। তাহলে খাতা লিখলে ওর নিচে দাগ দিতে হবে। তা যদি হয়, এখন দেখো হলো ইউরোপে আছে আবার নীল নদ, মানে নীল নদ হচ্ছে একটা জায়গা, নীল নদের ওখানে দেখা হলো চড়ুই পাখি পাওয়া যায়। কিন্তু চড়ুই পাখিটা কেমন হয়, নীল নদের ওখানে যেহেতু পাওয়া যায় তাহলে পাখিটা একটু ব্যবহারে চেঞ্জ আছে, আর শারীরিক বৈশিষ্ট্য চেঞ্জ আছে, তখন আমরা এটাকে কি বলি জানো, প্যাসার ডোমেস্টিকাস নীলকটাস। দেখো প্যাসাস ডোমেস্টিকাস নীল নদে পাওয়া যায়, এখানে নীলকটাস, বুঝছো ব্যাপারটা? নীলোটিকাস। আচ্ছা, তার মানে কি প্যাসার ডোমেস্টিকাস আর নীলোটিকাস, তাহলে এটা নীল নদে পাওয়া যাবে, প্যাসার ডোমেস্টিকাস নীলোটিকাস। তার মানে কি বুঝলাম ভাইয়া, এটা হচ্ছে দ্বিপদ, এটা দ্বিপদ নামকরণ পদ্ধতি। আর এখানে কি করেছি, এখানে একটা এটার নাম গণ, এটার নাম প্রজাতি, ঠিক আছে। আবার এখানে উপপ্রজাতি ব্যবহার করছে, মানে এটা নীল নদের মধ্যে পাওয়া যায়, এর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, ধরো যে ঠোঁটটা সুন্দর, ধরে নিলাম, জানি না আমি সঠিক, তাহলে ধরলাম যে ঠোঁটটা সুন্দর, তাহলে এটা কি নীলোটিকাস। তাহলে কি বললাম যে প্যাসার হচ্ছে গণের মধ্যে পড়ে, ডোমেস্টিকাস হচ্ছে প্রজাতির মধ্যে পড়ে, আর নীলোটিকাস হচ্ছে উপপ্রজাতি, মানে উপপ্রজাতির হায়ারার্কির মধ্যে উপপ্রজাতির মধ্যে পড়ে। তিনটে ব্যবহার করেছি, এখানে আমরা বলছি ত্রিপদ নামকরণ। ব্যাপারটা বুঝছো? এখন কি ঝামেলা আছে গালিব? না। আচ্ছা, বুঝে নিয়েছো না? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা নামকরণ শিখে ফেলছি, আর আমাদের টেনশন নাই। আচ্ছা, তাহলে আমরা যে দ্বিপদ নামকরণ করবো, ওই দ্বিপদ নামকরণটা কিভাবে করে লিখবো আমরা কিন্তু বুঝে ফেলেছি কিভাবে করে করব। এখন আমি কিভাবে করে লিখবো, লেখার একটা নিয়ম আছে, দ্বিপদ নামকরণ লেখার একটা নিয়ম আছে, লেখার নিয়ম। এটা কি দেখো, দ্বিপদ নামকরণের নিয়ম, নামকরণ না, লেখার নিয়ম। এটা হচ্ছে লেখার নিয়ম শিখবো, এটা বলবো লেখার নিয়ম, কিভাবে লিখবো, লেখার নিয়ম। হ্যাঁ, আচ্ছা, তাই যদি হয় তাহলে এই নিয়মটা কে দিয়েছেন, প্রথম কথা হচ্ছে এটা। যদি প্রাণী হয় তাহলে প্রাণীর ক্ষেত্রে দেবে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আর যদি উদ্ভিদের কোনো নাম আমরা আবিষ্কার করি তাহলে ওটাকে স্বীকৃতি দিবে, মানে ওটার নামটা ঠিক না ভুল সেটাকে নির্ধারণ করবে কে, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এটা হচ্ছে প্রাণী, আর এটা হচ্ছে আর কি রে, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আচ্ছা, ঠিকই আছে, ওটাই লিখেছি। আচ্ছা, ঠিক আছে, আমি বলি এখন, দেখো, আচ্ছা বলছি আমি, দেখো প্রাণীরই তো। আচ্ছা ঠিক আছে, নামকরণ যদি করো না, ঠিক আমি বলে দিই, নামকরণ যদি করো, ধরো তুমি একটা নামকরণ আবিষ্কার করেছো, ধরো তুমি নামকরণ আবিষ্কার করেছো গালিবা হিউম্যানা। হ্যাঁ, মানে ওই হচ্ছে ও আবিষ্কার করেছে যেটা হচ্ছে গালিব প্রাণী, কথাটা বুঝো। হ্যাঁ, ধরো গালিব একটা প্রাণী আবিষ্কার করে আছে, যে প্রাণীর মনে করো যে এরকম, ধরো যে এরকম আরো 2-3টা পা আছে, 4টা পা আছে একটা মানুষের, একটা গালিব আবিষ্কার করে লেহে। হ্যাঁ, মনে মনে ভাবো, তাহলে আমি ভাবলাম যে মানুষ একটা গালিব একটা প্রাণী আবিষ্কার করছে, যে প্রাণী আবিষ্কার করে এটাকে স্বীকৃতি ক্ষেত্রে ICZN দিবে। জেড মানে কি, জুলজি। আচ্ছা, জুলজিক্যাল, তাহলে আচ্ছা জুতে কি থাকে বলো তো, জুতে কি থাকে? হ্যাঁ, চিড়িয়াখানায় কি থাকে, প্রাণী থাকে। আর গার্ডেনে কি থাকে, গাছ থাকে নাকি? তাহলে প্রাণী যদি হয় তাহলে এটাকে কি দিবেন, এটাকে স্বীকৃতি দিবে, প্রাণী যদি হয় স্বীকৃতি দিবে ICZN, আর যদি উদ্ভিদ হয় তাহলে স্বীকৃতি দিবে ICBN, মানে বোটানিক্যাল। বুঝছো? এখন কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে হামজা? কোনো ঝামেলা আছে? আরেকবার ভাই বুঝাই দেন, আমি একটু বাইরে গেছিলাম। এটা তো তোমার বিশাল বড় অন্যায়, ক্লাস করতে গেলে কাজ করে যাবে না। হ্যাঁ, জীববিজ্ঞান যে কোনো ক্লাস হোক, একটা শব্দ মিস হয়ে গেলেও কিন্তু ইন্টার লাইফে আকাম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো ভাইয়া, আচ্ছা আমাকে বলে যাবা, একবার বলে যাবা, বুঝলা? ঠিক আছে, দেখো তাহলে হামজা, দেখো ভাইয়া,
যে দ্বিপদ নামকরণটা আমি কিভাবে করে লিখবো, হ্যাঁ, বা দ্বিপদ নামকরণ আমি কিভাবে করে মানে লিখতে পারি বা এটাকে হইতে পারে দ্বিপদ নামকরণটা, সেটা নিয়ম আছে, বুঝছো? এই যদি নিয়ম যদি হয়, তাহলে এই নিয়মগুলো কারা স্বীকৃতি দিবে? ধরো তুমি একটা, ধরো আমি বললাম গালিব, হ্যাঁ, গালিব একটা প্রাণী আবিষ্কার করলে এসে দেখা গেলো যে প্রাণীটার কি, প্রাণীটার একটা মাথা আছে, দুটো হাত আছে, আর দেখা গেলো পা আছে, 8টা পা আছে একটা প্রাণীর, এরকম পা আছে 8টা, মানুষের মতো দেখতে 8টা পা। তখন গালিব সেটার নাম দিয়ে দিলো, গালিবের ইচ্ছে হলো, গালিব নাম দিল কি, গালিব নাম দিল গালিবা হিউম্যানা। কথাটা বুঝছো? তাহলে এটা যদি প্রাণী হয় তাহলে এটাকে স্বীকৃতি কে দিবে? ICJN। তাহলে জেডেন মানে কি? জুলজিক্যাল। আচ্ছা বলো তো হামজা, জুতে কি থাকে? হামজা, হ্যাঁ, জি। জু মানে কি? জু মানে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে কি থাকে? কি থাকে? পশু পাখি। পশু পাখি থাকে। তার পশু পাখি মানে কি? প্রাণী, তাই না ভাইয়া? তাহলে তাহলে যদি কোনো প্রাণী আবিষ্কার করো তাহলে সেটা স্বীকৃতি দিবে ICJN। ঠিক আছে? জেড থাকবে, মানে ইন্টারন্যাশনাল কোড কমিশন অফ জুলজিক্যাল নমিনক্লেচার। আর যদি কোনো উদ্ভিদ আবিষ্কার করো, মানে প্ল্যান্ট আবিষ্কার করো, তাহলে সেটাকে স্বীকৃতি দিবে ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার। এটাতে হয় কোড, ঠিক আছে? আর এটা তো হয় কমিশন। দেখো এটা তো হয় বুঝছি। কমিশন, এই যেটা তো হয় কোড আর এটা তো হয় কমিশন। ঠিক আছে? এই যে কোড আর কমিশন হচ্ছে ব্যাপার। তাহলে তা যদি হয় তাহলে দেখো এখন এই এই যে তোমার হচ্ছে যে যে একটা প্রাণী যে তুমি আবিষ্কার করবা বা যে কোনো কিছু করবা, নামকরণ কিভাবে হবে? প্রথম হচ্ছে প্রাণ জগতে প্রত্যেকটা একশন একটা স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকতে হবে। নামগুলো ল্যাটিন শব্দ দিয়ে লিখতে হবে, ল্যাটিন শব্দ থাকতে হবে। নামগুলোর প্রথমটা হবে গণ, দ্বিতীয়টা হবে প্রজাতি। হ্যাঁ, গণ নামটা হচ্ছে বিশেষণ প্রকাশ করে, আর প্রজাতি নামটা বিশেষণ প্রকাশ করে। মানে মানে কি ভাইয়া? মানে কি? মানে বললাম যে ধরো গালিব, গালিব গুড, মানে গালিব ভালো। তাহলে দেখো গালিব হচ্ছে এখানে বিশেষ, এটা হচ্ছে বিশেষ মানে নাউন। আর বিশেষ হলে যে বলে সে কি বিশেষণ, তার মানে কি বিশেষণ অ্যাডজেক্টিভ। এরকমই এরকমই হচ্ছে তোমার যে গণ নামটা যেটা থাকে হোমো, ওটা বোঝায় যে ওই হোমোর মধ্যে পড়ে। আর স্যাপিয়েন্স দ্বারা বোঝায় ওর বৈশিষ্ট্যটা কেমন, মানে বুঝে ফেলতে পারো। কথা বুঝছো? এই হচ্ছে ব্যাপার। এরকম দেখো যে প্যান্থেরা লিও, এখানে প্যান্থেরা হচ্ছে গণ, হ্যাঁ, আর এই যে তোমার হচ্ছে যে লিও, লিও হচ্ছে ওর বৈশিষ্ট্য, মানে ওই কি ওর আচরণটা কেমন, হিংস্র, মাংসাশী, হ্যাঁ, এগুলোর মধ্যে পড়ে। আর যদি হয় দেখো আমি এটাই বললাম যে প্রজাতির নামটা বিশেষণ প্রকাশ করে, মানে ওর গুণটা প্রকাশ করে। হ্যাঁ, তাহলে দেখো যে যে প্রজাতির নামটি বিশেষণ প্রকাশ করে বা অ্যাডজেক্টিভ, দেখো লেখা আছে কিন্তু অ্যাডজেক্টিভ, দেখেছো? বা গুণবাচক। তাই যদি হয়, আর আমরা দেখো যদি আমরা গণ আর প্রজাতি লিখি, ধরো আমি লিখবো যে প্যান্থেরা, প্যান্থেরা, প্যান্থেরা টাইগ্রিস, তাহলে লিও হয় টাইগ্রিস হয়। তাহলে তাই যদি হয় তাহলে আমার যেটা হচ্ছে তোমার এই গণ নামটা সেটা শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে। কথা বুঝেছো? হ্যাঁ, আর বাকি সব কিছু ছোট হাতের অক্ষরে হবে, বাকি সব কিছু ছোট হাতের অক্ষর, মানে আরে কোনো বড় অক্ষর দিতে পারবো না। হ্যাঁ, তো দেখো প্রতিটি অক্ষর হবে ছোট হাতের অক্ষর। আর তার আগে এটা শুরু হবে, প্রথম অক্ষরটি শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে। দেখেছো? তাহলে এগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখো এখানে আরেকটা নিয়ম বলছে যে যদি আমি ছাপা অক্ষরে লিখি, মানে যদি আমি এটাকে ছাপাই, ধরো যে আমি খাতা কলমে ছাপাবো, মানে খাতা কলম বলছি, ধরো এরকম আমি বইয়ে ছাপাবো, যদি বইয়ে ছাপাই তাহলে এটাকে ইটালিক অক্ষর লিখতে হবে। ইটালিক মানে কি বুঝো? বাঁধন, বাঁধন। হ্যাঁ ভাই, শুনতেছি। ইটালিক মানে কি ভাইয়া? ইটালিক মানে ইতালিক মানে ভাই একটু বাঁকা করে লেখা বাংলা। হ্যাঁ বাঁকা করে। তার মানে আমি যদি প্যান্থেরা টাইগার এরকম করে লিখেছি, তাহলে আমি যদি বইয়ে ছাপাই তাহলে আমি একটু একটু ডান দিকে বাঁকাই দেবো। তো ডান দিকে বাঁকালে কেমন হবে? এরকম যে আহারে আমি পারলাম না, তাহলে এখন সোজা করে লিখে লেখার উল্টা করে লিখতে পারি না। যে প্যান, যে থেরা একটু বাঁকাই দিলাম, আর টাই যে গ্রিস মানে একটু একটু বাঁকাই দিয়ে লিখতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ভাবে এখানে লেখা আছে, দেখো একটু বাঁকাই দিয়ে। আর দেখো এটা একদম সোজা ভাবে লেখা আছে, প্যান্থেরা টাইগার ছাপা অক্ষর লিখেছে তো সোজা ভাবে লিখেছে। আর দেখো যে হ্যাঁ, দ্বিপদ নাম দ্বিপদ যদি নাম হাতে লিখলাম নিচে দাগ দিতে হবে। গেল? আচ্ছা, তারপর হচ্ছে ICJN এটাকে স্বীকৃতি দিবে, এটা লেখা আছে। তোমরা চেষ্টা করবা এখান থেকে প্রথম 7টা মুখস্থ করলে ভালো করে, এটা পরীক্ষাতে পড়বে। দ্বিপদ নামকরণ নিয়মাবলী প্রথম 7টা যদি লিখতে পারো একদম যেভাবে আছে সেভাবে, খুবই সহজ। প্রথম কথা কি, এটা হচ্ছে স্বীকৃত হতে হবে। প্রথম কথা কি, স্বীকৃত হতে হবে। দ্বিতীয় হচ্ছে ল্যাটিন ভাষা হতে হবে। তৃতীয় হচ্ছে গণনাম থাকবে এবং প্রচিত নাম থাকবে। গণনামটা বিশেষণ প্রকাশ করে, প্রজাতির নামটা বিশেষণ প্রকাশ করে। এর থেকে সহজ কিছু হতে পারে? হতেই পারে না, বিশেষণ প্রকাশ করে। 3 নম্বরটা হচ্ছে যে যদি ছাপা অক্ষর লিখে লিখতে হবে। 7 নম্বরটা হচ্ছে যে যদি হাতে লিখি তাহলে নিচে নিচে দাগ দিতে হবে আলাদা করে। হ্যাঁ হলো। আর পরে তিনটা করে পড়ে নেবা। ঠিক আছে? নেওয়া তো পড়ে না। তাই যদি হয় তাহলে এখানে অগ্রাধিকার কিছু নিয়ম, মানে কিছু আইন আছে। হ্যাঁ, ধরো যে এখন ধরো একটা প্রাণী আবিষ্কার করেছে,
এখন গালিব আবিষ্কার করেছে ওরা দু বন্ধু, আবার বাঁধন আবিষ্কার করেছে। এখন দেখা গেল গালিব দুদিন আগে আবিষ্কার করেছে, তাহলে কে দাম পাবে? গালিব পাবে। কথা বুঝেছো? হ্যাঁ, বাঁধন পাবে না। এখন দেখা গেল যে গালিব আর বাঁধন দুজনাই আবিষ্কার করেছে, দুটোর নামই সেম। তাহলে দুটোর নামে যদি সেম হয় তাহলে যে আগে দিয়েছে সে হবে প্রাধান্য পাবে। এ হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই কথাগুলি বলা হবে হোমোনিমে সিনোনিমে। আমি যদি বুঝাই দিই, দেখো এখানে লেখা আছে যে দুই বা ততোধিক ট্যাক্সনের বৈজ্ঞানিক নামের বানান যদি সেম হয় তাহলে আমরা সেগুলোকে বলি হোমোনিম বা সমনাম। তাহলে বানান যদি সেম হয় তাহলে বানানটা সেম। তাহলে দেখো বানান সেম হলে আমরা সেটাকে বলি হোমোনিম। যেরকম অ্যান্টোনিম সিনোনিম পড়ে নি, এরকম একটা শব্দ হোমোনিম। আচ্ছা, তাই যদি হয় তাহলে বানান যদি সেম হয় তাহলে আমরা সেটাকে যদি হোমোনিম বলে, তাহলে আরেকটা কি আছে দেখো। আরে তাহলে সিনোনিমটা কি জিনিস ভাইয়া? সিনোনিমটা কি? আচ্ছা, সিনোনিমটা কি দেখো, যে একটি ট্যাক্সন দুই বা ততোধিক বৈজ্ঞানিক নামে প্রচলিত হলে মানে দেখা যাবে যে সিনোনিমটা কি। সিনোনিম মানে কি? সিনোনিম মানে কি বলতো ভাইয়া? সিনোনিম মানে তো সমর্থক শব্দ, তাই না ভাইয়া? নাকি সিনোনিম মানে কি সমর্থক শব্দ নয়? সিনোনিম হ্যাঁ মানে সমর্থক শব্দ। তার মানে কি ভাইয়া? তার মানে আমরা জানি যে এই নামটা, ধরো আমার একটা নাম আছে, ধরো একটা পর্বের নাম আছে প্রাইমেট। এই বেটা প্রাইমেট দেখবা, এই বেটা প্রাইমেট সব জায়গাতে ব্যবহার হবে। মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে হবে, বানরের ক্ষেত্রে ব্যবহৃত হবে। হ্যাঁ, তখন আমি বলে দেবো যে বানর, এই বানরের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আচ্ছা, এটাকে ঘটাতে পারবো না? পারবো। আচ্ছা, তাহলে বানরের ক্ষেত্রে ব্যবহৃত, তখন আমি বলে দিই এই প্রাইমেট বেটা বানর আর মানুষের কি বলতো সিনোনিম, ওয়ার্ডারের সিনোনিম। আমি বলতে পারি না? পারি। এটা যদি ওয়ার্ডার মানে ওয়ার্ডার হচ্ছে হায়ারার্কির একটা, আর কোন অর্ডারের মধ্যে পড়ে? প্রাইমেট অর্ডারের মধ্যে পড়ে। কথাটি বুঝো। তাহলে প্রাইমেট অর্ডার যদি পড়ে তাহলে আমি বলে দেবো মানুষ আর বানরের সিনোনিম, অর্ডারের সিনোনিম হচ্ছে প্রাইমেট, মানে ওই একটাই শব্দ। আর হোমোনিম কি? যদি বানানটা সেম হয়ে যায় তাহলে সেটাকে বলি হোমোনিম। তাহলে এটা দাম কে পাবে? যে আগে আবিষ্কার করবে। কথা শেষ। যে আগে সঠিক আবিষ্কার করবে সে দাম পাবে প্রত্যেকটার ক্ষেত্রে। বুঝে গেছে? তাহলে সিম্পল নিয়ম, যে বেটা আবিষ্কার, ধরো গালিব আগে আবিষ্কার করেছে, গালিব দামটা পাবে। কথাটা ক্লিয়ার? কারো কোনো ঝামেলা আছে এখানে? তাহলে আমি নেক্সটে যাবো। ওকে, এখন চলে যাবো আসল খেলা। এখন হয়ে যাবে খেলা শুরু। আচ্ছা, এই আমি যে কথাগুলো বলেছিলাম এখানে ওই কথাগুলো আছে। দেখো মেজর ফাইলা আর মাইনর ফাইলা। তাহলে মেজর ফাইলার মধ্যে মোট 9টি পর্ব পড়ে। মেজর ফাইলার মধ্যে কয়টি পর্ব পড়ে? 9টি। তাহলে মেজর ফাইলার মধ্যে মোট 9টি পর্ব পড়ে। দেখো 9টি পর্ব পড়ে। আর দেখো এখানে লেখা আছে, কি সৃজনশীল আছে? হ্যাঁ 100%। আর এই অধ্যায় থেকে সৃজনশীল 100% পাবা। আর যেসব পর্বের পরিচিতির সংখ্যা 5000-এর বেশি, দেখো আমি বলেছিলাম, আর যারা 5000-এর কম, দেখো এই কথাটা এখানে লেখা আছে। হ্যাঁ, আর মাইনর ফাইলার মধ্যে অনেকগুলো আছে। তাহলে এগুলো হচ্ছে মেজর ফাইলা, যেগুলো হচ্ছে মেজর ফাইলা। দেখেছো? দেখো, তাহলে আমি যে বলে দিয়েছিলাম যে মেজর ফাইলা মানে কি, মানে 5000-এর বেশি প্রজাতি থাকবে এখানে। আমি যেটা বলেছিলাম 5000-এর বেশি প্রজাতি থাকবে। আর কি হবে? 5000-এর বেশি প্রজাতি যদি থাকে, আর হচ্ছে কি এখানে তাহলে মেজর ফাইলের মধ্যে কোন কোন পর্ব পড়ে? মেজর ফাইলের মধ্যে পড়ে তোমার কি কি পড়ে? মেজর ফাইলের মধ্যে পড়ে পরিফেরা, তাই না ভাইয়া? দেখো এখানে লেখা আছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নিমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একোনোডার্মাটা, কর্ডাটা। কথা বোঝা গেছে? হ্যাঁ, তার মধ্যে এই কর্ডাটা বাদে সবগুলো কি আমরা পড়েছি? নন কর্ডাটা বা নন কর্ডেট পড়েছি না আমরা? তার মানে কি ওদের নন কর্ডেট মানে কি? কে বলতে পারবো বলো তো দেখি? ইয়ামিন, ইয়ামিন, তুমি আছো? আচ্ছা, নন কোঅর্ডিনেট মানে কি ভাইয়া? নন কোঅর্ডিনেট মানে কি হামজা? জি ভাইয়া। নন কোঅর্ডিনেট মানে কি? কথা আপনি কি কথা বাঁধন বলো তো। বাঁধন, হ্যাঁ ভাই, থিঙ্কিং বেটার। আচ্ছা, নন কোঅর্ডিনেট মানে কি? পরিফেরা থেকে এখানে ধামাটা পর্যন্ত যে পর্বগুলো আছে আর প্রাণী সবাই তো এরা হচ্ছে নন কোঅর্ডিনেট বলা হয়। নন কোঅর্ডিনেট মানেটা কি রে খান্ডু? নন কোঅর্ডিনেট মানে হচ্ছে যে স্থিতি মানে আচ্ছা মানে আচ্ছা বুঝাতে পেরেছি। আচ্ছা বুঝাতে মানে পেরেছি। সংজ্ঞাটা বলতে পারতেছি না আর কি। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো আমি একটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা শিখলাম যে কি মেজর ফাইলার মধ্যে
তোমরা ক্লাসের মধ্যে রেসপন্স করবা, তোমাদের উপর হবে। তুমি যে রেসপন্সটা করবা না, তোমাদের ওই পড়াটা বেশি মনে থাকবে। তাহলে মেজর ফাইলের মধ্যে কি কি আছে? ওকে পরিফেরা আছে, তারপর কি নিডারিয়া আছে, তাই না ভাইয়া? তারপর কি প্লাটিহেলমিনথেস আছে। আচ্ছা, তারপরে পরিফেরা আছে, নিডারিয়া আছে, প্লাটিহেলমিনথেস আছে, তারপর নেমাটোডা আছে, তারপরে 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 নম্বরে আছে আর্থ্রোপোডা। অ্যানালিডা 6 নম্বরে কি হবে ভাইয়া? আমি আগে দিলাম মলাস্কা, দিলাম। আচ্ছা তাহলে 7 নম্বরে কি দেবো? অ্যানিলিডা। আর আর কয়টা বাকি আছে গালিব? 2টা ভেরি গুড, তাহলে আর 2টা বাকি আছে নাকি? তাহলে 8 নম্বরে দিব একানোডার্মাটা স্পাইনোডার্মাটা, আর হচ্ছে কর্ডাটা। আর 9 নম্বরে দিব কর্ডাটা, নাকি? তাই যদি হয়, ইয়েস তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে দেখো ভাইয়া, আমি যদি এটাকে, এই ব্যাটাকে এখন ধরো আমি, এই ব্যাটা আমার ভালো নয়, ধরো মনে মনে ভেবে নিলাম যে এই ছেলেটা ভালো না। আরে করে কি হলো? তাহলে এই ব্যাটাকে আমি হটাই দিলাম, দেখো এই ব্যাটাকে হটাই দিলাম, ঠিক আছে? 9 নম্বরটাকে হটাই দিলাম। তাহলে আর এটাকে যদি হটাই দিই, হায় রে, জীবনে কি জ্বালা শেষ আছে? আচ্ছা, দেখো এই যে 8টা দেখছো না, এই এই 8টা সব টিক, এই 8টা সব টিক হচ্ছে নন কর্ডেট, আর এই একলাই হচ্ছে কর্ডেট। তাহলে কেন কর্ডেট? কারণ কি জানো, জীবনের কোনো না কোনো সময়ে এই 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 কর্ডেটার মধ্যে নটোকর্ড ছিল, নটোকর্ড ছিল। নটোকর্ড কি জিনিস এটা বলতে হবে। তার মানে নন কর্ডেট মানে কি? এটা নন কর্ডেট মানে কি? নন কর্ডেট মানে, নন কর্ডেট মানে, এই নন কর্ডেট মানে জীবনের কখনো না কখনো এদের মধ্যে নটোকর্ড ছিল না। কথা বোঝা গেছে? কিন্তু আর কি, আর কি এই কোয়াড্রেট মানে কি, আর জীবনের কোনো না কোনো সময়ে কি ছিল? নটোকর্ড ছিল। কথা কি বোঝা গেছে? হুম হ্যাঁ ভাই। এখন কোয়াড্রেট মানে কি ভাইয়া? কোয়াড্রেট মানে কি, দুঃখিত, নটোকর্ড মানে কি? নটোকর্ড তার মানে কি বলি, নটোকর্ডের উপস্থিতি অনুপস্থিতির উপরে ভিত্তি করে আমরা দুই পানিকে দুই ভাগে ভাগ করি না, একটা হচ্ছে নন কোয়াড্রেট, একটা হচ্ছে কোয়াড্রেট। তাই যদি হয়, নটোকর্ড কি? আমরা জানি যে জীবনের জীবনের ভ্রূণ অবস্থা বা জীবনের সারা জীবন, জীবনের পৃষ্ঠমধ্য রেখা বরাবর, মানে মাঝখান বরাবর কি হয়, ওদের হচ্ছে একটা স্থিতিস্থাপক, ফাঁপা, নমনীয় একটা দণ্ড থাকে, ছোট দণ্ড থাকে। সে দণ্ডটাকে আমরা বলি নটোকর্ড। স্পাইনাল কর্ড, দেখো মানুষের, তুই যদি পিঠে হাত দাও, তোমার পিছনে স্পাইনাল কর্ড আসে না নাই? আছে তাহলে তার মানে তোমার মধ্যে নটোকর্ড ছিল বা এখনো আছে, তার মানে কি তুমি কর্ডেট। তার মানে তুমি কর্ডেটটা পরের মধ্যে পড়ো। দেখবা যে পরিফেরা, একটা কেঁচোকে যদি তুমি কাটো, কেঁচোর মধ্যে তুমি স্পাইনাল কর্ড দেখতে পাবে? না তুমি না ঘাস ব্যাগের মধ্যে তুমি স্পাইনাল কর্ড দেখতে পাবে? পাবা না। না। তার মানে মানে জীবনেও ছিল না, এখনো নাই, আর কর্ডটা নাই, নটোকর্ড নাই। কথা বুঝে গেছে? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝে নিয়েছি। এখন এই যে আমি যে কাহিনীগুলো বললাম, এই কাহিনীগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে। দেখো আমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, এখানে সুন্দরভাবে সাজানো আছে। যে এই কিংডম অ্যানিমালিয়াকে আমরা 2 ভাগে ভাগ করেছি, বেসোজোয়া, প্যারাজোয়া 3 ভাগে, ইসোমাটা হিকম্যান সাহেব করেছিল, এটা হিকম্যান সাহেব। হ্যাঁ, তারপরে এগুলো এটা এটা পড়বো না, এটা দরকার নাই। আচ্ছা, এটা যদি কখনো মনে হয় জীবনে স্বাদ লাগে তো পড়বে, দরকার নাই। আচ্ছা, ওকে, তাহলে নটোকর্ড কি জিনিস এটা এখন নটোকর্ডের উপর বিন্যাস করে এটা সুন্দর একটা দিয়েছে। দেখো, হ্যাঁ, যে এখানে আবার দিয়েছে যে কথাটা আমরা পড়েছিলাম, যে ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠমধ্য রেখা বরাবর। পৃষ্ঠমধ্য রেখা মানে কি? এটা যদি মানুষ হয়, তাহলে এই পৃষ্ঠমধ্য রেখা মানে হচ্ছে উল্টা দিকে। পৃষ্ঠমধ্য রেখা মানে কি জানো? পৃষ্ঠ দিক মানে কি? এটা যদি মুখের দিক হয়, মানে এটা পিঠের দিক, আর আমার পেটের দিক, আমার দিকে তাকাও, তাহলে আমার পেটের দিক এটা অঙ্কীয় দিক। আমার পিঠের দিকটা তাহলে কি হবে? পৃষ্ঠীয়, নাকি? তাহলে পৃষ্ঠের মধ্যে মাঝখান বরাবর থাকবে ওই ছোড়া, মানে ধরে নটোকর্ড হচ্ছে একটা ছোড়ার নাম, তাহলে এই ছোড়া থাকবে মাঝখান বরাবর। এই মাঝখান বরাবর থাকবে, এ হবে কি? দণ্ডাকার, মানে কি লম্বা। স্থিতিস্থাপক মানে কি? তোর একটা স্কেল আছে, আমি বলেছিলাম স্কেলটাকে বাঁকা করলাম, স্কেলটা সোজা হয়ে গেল, তার মানে কি হয়? স্থিতিস্থাপক। নটোকর্ডটা হবে স্থিতিস্থাপক। তারপরে কি? নিরেট, একদম নিরেট, আমি বলেছিলাম না, নিরেট নিরেট হবে। এটা নটোকর্ড, এটা নটোকর্ড থাকে। হ্যাঁ, নটোকর্ডের ভিত্তিতে আমরা নন কর্ডেটা বলি, যে প্রাণীগুলোতে থাকে না, তাহলে যে পর্বে নটোকর্ড থাকে না তাদেরকে বলি নন কর্ডেট, আর যে প্রাণীতে নটোকর্ড থাকে না তাকে আমরা বলি নন কর্ডাট। ঠিক আছে? প্রাণীতে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর যে প্রাণীতে নন কর্ড তাকে বলি কর্ডাটা। নটোকর্ডাটার বৈশিষ্ট্য কি? নটোকর্ডাটার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, এদের মধ্যে নটোকর্ড থাকে না,
নটোকট যদি না থাকে তাহলে এর মধ্যে গলবুলি ফুলকরন্ত থাকবে না, এর মধ্যে পাই উত্তর লেস থাকবে না, মানে লেসটা হবে না, লেস থাকবে না, লেস থাকবে না। তো বলছে কি স্নায়ুযুক্ত গ্রন্থিযুক্ত অঙ্কীয় নিরেট হবে। রক্ত সংবহন তন্ত্র কি হবে? হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে, মানে যাদের স্পাইনাল কর্ড নাই, তো আমাদের স্পাইনাল কর্ড আছে, তো তার মানে কি আমাদের রক্ত সংবহন তন্ত্র আছে অঙ্কীয় দেশে। কথাটা বুঝছো? মানে আমাদের হৃৎপিণ্ড কোন দিকে আছে যে ভাই? আমাদের বুকের কাছে আছে না? না আমাদের পিঠে হ্যাঁ আছে? আমাদের তো না পিঠে ভাই নাই। বুকের না। তার মানে যে নটোকট থাকবে তার থাকবে বুকে, ঠিক আছে, আর যার থাকবে না তার থাকবে পৃষ্ঠে, মানে উল্টা দিকে। কথাটা বুঝছো? এই কারণে ওই তলগুলা পড়া হচ্ছে, তলগুলা পড়তে বলেছিলাম যে কি পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, ডরসাল, তারপর না এই হচ্ছে জিনিসগুলা। হ্যাঁ হ্যাঁ পাঁচটা তো। রক্তের, তারপর রক্তের হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন রক্তরসে মিশে যাবে, রক্তরসে মিশে যাবে। হ্যাঁ, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি জিনিস ভাইয়া বলো তো? হিমোগ্লোবিনটা কি জিনিস আমি যদি বলতে চাই, দেখো এই রক্ত, আমাদের রক্ত না 3 রকমের হয়। একটা লাল, ঠিক আছে, একটা সাদা, হ্যাঁ আমি যদি অন্য কালার নিই, আচ্ছা আর একটা পিঙ্ক। আচ্ছা পিঙ্ক বলে কেমন কথা, হাই হাই। আচ্ছা একটা লাল হয়, হ্যাঁ, আরেকটা আমাদের রক্ত হয় সাদা, ঠিক আছে, আরেকটা ধরো রক্ত হয় এরকম, ধরো এরকম ধরে নিলাম, এটা ধরে নিলাম। লালটাকে যদি বলি, লালটাকে আমরা বলি লাল রক্ত, ঠিক আছে, লালকে বলবি লাল যদি হয় তাহলে আমরা এটাকে বললাম ধরো লাল রক্তকণিকা, লাল রক্তকণিকা, মানে রক্তের 3টা কণিকা হয়। হ্যাঁ, ঠিক আছে, কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া। হামজা, হামজা কথা বুঝছো? জি ভাইয়া। দেখো রক্ত কিন্তু 3টা জিনিস দিয়ে তৈরি, 3টা কণিকা দিয়ে তৈরি, লাল কণিকা, সাদা কণিকা, আর হচ্ছে অনুচক্রিকা, মানে ছোট অনু মানে ছোট, কথা বুঝছো? অনুচক্রিকা। হ্যাঁ, এই যে লাল কণিকা যে ব্যাটাটা আছে অনুচক্রিকা, আরে আরে অনুচক্রিকা, চক্রিকা ঠিকই তো লিখেছিল, হাই হাই। আচ্ছা অনুচক্রিকা যদি হয় তাহলে লাল হওয়ার জন্য, এই যে লাল ব্যাটা যে হলো, এই লালটা হওয়ার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে হিমোগ্লোবিন। কথাটা বুঝছো? এই রক্তটা লাল যেটা হলো, যে জাল লেগে লাল হলো, একটা রঙের লেগে লাল হলো, একটা রঙের লেগে লাল হলো না, হলো না গালিব? হ্যাঁ এই রংটার নাম হচ্ছে হিমোগ্লোবিন, কাহিনী শেষ। ঠিক আছে, এই রংটাকে তখন আমরা মজা করে মানে ভালো করে নাম দিয়েছি রঞ্জক, মানে যে সারা রাতে হিমোগ্লোবিন কম না নাই। হ্যাঁ, তারপরে সাদাটাতে কোনো কোনো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন নেই, অনুচক্রিকা তো নাই। কথা বুঝে আচ্ছা গেছে? এই হচ্ছে ব্যাপার। এই কারণে এখানে বলছে যে এই হিমোগ্লোবিনটা তাহলে কোথায় আছে আমাদের? আমাদের শরীরে হিমোগ্লোবিন কোথায় আছে? রক্ত কণিকাতে আছে, লাল রক্ত কণিকাতে আছে। রক্ত, রক্তটা আবার কি জিনিস জানো? ধরো ধরো রক্ত আছে, ধরো আমার এখানের ভিতরে, এটা আমার একটা, এটা হচ্ছে আমার একটা ধরো গামলা মনে করো, এটা আমার একটা বাটি, এই বাটির ভিতরে দেখা গেল রক্ত আছে, কথাটা বুঝো? তাহলে এরকম লাল লাল রক্ত আছে, রক্ত আছে। এখন আমরা লাল দেখতে পাই কেন? কারণ ধরো যে লালটা বেশি, তো লালটা বেশি তো তখন কি সাদা আর অনুচক্রিকাকে ঢেকে দেয়। কিন্তু দেখা যায় কি জানো, লালের মধ্যেও, লালের মধ্যেও কিছু অংশ আছে পানি, কথাটা বুঝো? রক্তের মধ্যে, রক্তকে যদি আমি ভাগ করতে পারি, হ্যাঁ, রক্তকে যদি একটা টেস্ট টিউবের মধ্যে লাও, টেস্ট টিউবের মধ্যে যদি একটু ঝাঁকাও, হ্যাঁ, ঝাঁকালে কি দেখতে পাবো জানো? যদি একটা টেস্ট টিউব লাও ঝাঁকাও, তাহলে এরকম এরকম মজার জিনিস দেখতে পাবো। এরকম টেস্ট টিউব নিলা, এটাকে বলে টেস্ট টিউব, তোরা কোনো ভার্সিটি দিয়ে ভর্তি হলে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা ভার্সিটিতে ভর্তি হলে না হলে দেখতে পাবো না, দেখবা যে এখানে, এখানে 45% দেখবা যে রক্তের মধ্যে পানি, পরে দেখবা আসল পানি, পিওর পানি। বুঝেছো কথাটা? হ্যাঁ, আর বাকি অর্ধেক দেখবা, বাকি অর্ধেক দেখবা কি জানো, রক্ত, মানে লাল লাল রক্ত আছে। ঠিক আছে ভাইয়া, আমরা যে এই পানিটা আছে না, এই যে পানিটা আছে না, এই পানিটাকে আমরা তখন ভালো নাম দিয়েছি, নাম দিয়েছি কি জানো, রক্ত রস, রক্তের রস। আর পানি বলি না, লজ্জা লাগছে তো, আমরা পানি বলতে পারলাম না, আমরা আমাদের রক্ত রস। তার মানে কি দেখো, তার মানে কি রক্ত রসের মধ্যে কি আমাদের হিমোগ্লোবিন থাকতে পারে? তুমি বলো তো গালিব। হ্যাঁ ভাই। দেখো রক্ত যে আছে না, রক্তের মধ্যে 2টা ভাগ হয়, একটা হচ্ছে রক্ত রস, আর একটা হচ্ছে রক্ত কণিকা। আমি তখন নাম দিয়ে দিলাম কণিকা। রক্তকে যদি রক্তটা পুরোপুরি লাও, দেখো আমার একটা বাটির মধ্যে রক্ত আছে, বুঝছো? এখন রক্তটা যদি তুমি একটা এই যে এরকম টেস্ট টিউব এলে যদি ঝাঁকাও, কথাটা বুঝছো? ঝাঁকানোর পরে কি নিচ দিকে দেখবা যে কিছু রস জমে গেছে, কথাটা বুঝো? হ্যাঁ, ঠিক আছে, সবুজ সবুজ রসগুলো জমে গেছে নীল রঙের পানির মতো, তখন আমরা ওটাকে বলি রক্ত রস। হ্যাঁ, আর তারপরে দেখবো উপরের দিকে, উপরের দিকে কিছু কিছু জিনিস ভাসছে, ওটা কিন্তু দানাদার, তখন আমরা ওটাকে বলি রক্ত কণিকা। কথা বুঝছো? তাহলে দেখো রক্ত কণিকার মধ্যে, রক্ত কণিকা লাল, একটা রক্ত কণিকা আছে লাল রক্ত কণিকা, দেখো হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন যে তাই। তার মানে কি, তার মানে যারা কর্ডাটা, তাদের তাদের হিমোগ্লোবিন কোনটা থাকে? লাল রক্ত কণিকায় থাকে। কথাটা বুঝছো না? বুঝছো? তার মানে কি এটা কি রক্ত, এটা কি রক্ত রসে কি থাকতে পারে? রক্ত রসে কি থাকতে পারে? পারে না। কর্ডাটাদের হিমোগ্লোবিন থাকে রক্ত কণিকায়, কিন্তু যারা কর্ডাটা লয়
তাদের হিমোগ্লোবিন থাকবে ডাইরেক্ট রক্তরসে। এখন কি পার্থক্যটা বুঝেছো? হুম তার মানে ওদের রক্ত কণিকাই নাই। কথা ক্লিয়ার? হুম আচ্ছা, তবে দেখো রক্ত সংবহন তন্ত্র, হেপাটিক পোর্টাল তন্ত্র। হেপাটিক মানে কি জানো? হেপাটিক মানে হচ্ছে যকৃৎ, মানে লিভার। লিভার মানে যেগুলো ধরো কোনোদিন তোমরা মুরগির কলিজা খাইছো নাকি? খেয়েছি। হ্যাঁ, তো আচ্ছা, মুরগির কলিজা খাইছো? তো মুরগির ওরকম মানুষের ধরো প্রত্যেকটা প্রাণীর কলিজা হয়। এই কলিজাটা যদি হয়, তাহলে এর যে রক্ত সংবহন, রক্ত যে পরিবহন হবে, সেটা হচ্ছে এই হেপাটিক পোর্টাল তন্ত্র থাকবে না, আর লিভার থাকবে না। আর এর কি হয়, যারা হচ্ছে নন কর্ডাটা, তাদের কি ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, মানে ত্বক থেকে চোখটা বেরিয়ে আসে। কথা বুঝে গেছে? তাহলে সাপটা করতে হবে হ্যান্ডটা করে মুখস্থ। এখন বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমি হেভি করে বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো সহজ কথা, নন কর্ডার তার মানে নটোকর্ড নাই। নটোকর্ড নাই তার মানে নটোকর্ড না থাকলে আর ফুল করানো থাকবে না। দেখো, নটোকর্ড না থাকলে আর কি কি থাকবে না? ফুল করানো থাকবে না, আর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে না। দুটো হয়ে গেল, পাইলা দুটা? ফুল করানো থাকবে না, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে না। হলো? তাহলে লেজ থাকে না, গেল, চারটা হয়ে গেল। তার মানে কি, বড় কথা হচ্ছে হৃৎপিণ্ড যদি হয়, যার নটোকর্ড আছে, তার পিঠে নটোকর্ড আছে, তার মানে তার বুকে হবে হৃৎপিণ্ড। তার মানে যার নটোকর্ড নাই, তার হৃৎপিণ্ডটা হবে পিঠে। কথা ক্লিয়ার? আর হিমোগ্লোবিন হবে রক্তরসে। আর হচ্ছে কি, রক্ত সংবহনতন্ত্রের মধ্যে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকবে না। আর চোখ উৎপন্ন হবে ত্বক থেকে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, একদম। হামজা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাই যদি হয়, আচ্ছা, তাহলে আমরা বুঝে নিয়েছি। আমরা এখন আমাদের জায়গাতে চলে এসেছি। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করলা জানো? এতক্ষণ ধরে তুমি মাংস রান্না করবে তো, মানে মাংস পেঁয়াজ টিয়াজ নিয়ে আসলা। আর এখন এসছো মেন জায়গা, ঠিক বেসিক বেসিক। আছে? এখন এলে পড়লা বেসিক, মানে কি এগুলা তোমাকে এইগুলা পড়ার লেগে তোমাকে বই এত কিছু শিখালে। কথাটা বুঝো, এই যে এই জিনিসগুলো ফাইনাম গুলো পড়ার জন্য তোমাকে বই এতক্ষণ ধরে তোমাকে প্রস্তুত করলো। কথাটা বুঝেছো? এখন তুমি রেডি, মানে এখন তুমি বুঝতে পারবা যে তুমি কি পড়তে চলেছো। হ্যাঁ, ওকে। তাই যদি হয়, তার আগে আমি একটু কিছু হওয়াই তো। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ ভাই। আচ্ছা, ওকে, করা নাকি?